বসে পড়তেছি। আর আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। আজকে তোমাদের যে ক্লাসটা হবে এটা হচ্ছে Z5, ঠিক আছে? Z5 মানে আবার এরকমটা না যে জুলজির পঞ্চম অধ্যায়। আমাদের দেখবে একটা তোমাদেরকে হচ্ছে লেকচার প্ল্যান দেওয়া আছে। Z5 এর মধ্যে চ্যাপ্টার আছে দুইটা, জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় আর হচ্ছে জীববিজ্ঞান পঞ্চম অধ্যায়, ঠিক আছে? এই দুইটা অধ্যায় মিলে হচ্ছে আমাদের Z5 লেকচারটা। তো আজকে আমরা Z5 এর জীববিজ্ঞান যে চতুর্থ অধ্যায় রক্ত এটা পড়বো। তবে রক্তেরও যে পুরাটা পড়বো এরকমটা না, আমরা রক্তেরও হচ্ছে অল্প সংখ্যক অংশ পড়বো আর কি, পুরাটা পড়বো না। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে আমি আমার নেটওয়ার্ক হচ্ছে কিছুক্ষণ পরপরই চেক করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমার এক্সিকিউটিভ যারা আছে তাদের থেকে হচ্ছে চেক করব। তো তোমরা যদি বিষয়টা এমন হয় যে আমি কথা বলতেছি 100 জন শুনতেছে, একজন শুনতে পারতেছে না, তার মানে তার এলাকায় নেটওয়ার্কের প্রবলেম। আর আমার যদি নেটওয়ার্কের প্রবলেম হয় আমি বুঝতে পারবো, কারণ আমার ল্যাপটপে সেন্সর লাগানো আছে, ইন্টারনেট কানেকশন আনস্টেবল কিনা, তারপর আমার মোবাইলে স্পিডোমিটার আছে, এটা ঠিক আছে কিনা দেখার জন্য। আর আমি অনেক জোরে কথা বলি, এরপরেও আমি চেক করব। কিন্তু বিষয় হচ্ছে যে এরপরেও এরপরেও যদি এমনটা হয় যে তোমরা শুনতে পাচ্তেছো না, তাহলে ভাই তোমাদের এলাকার একটু নেটওয়ার্কটা হচ্ছে চেক করিও, বা নিজেদের ইন্টারনেট স্পিডোমিটারটা একটু চেক করবা। ভিডিও আমি এখন অন করি নাই, ক্লাসের শেষে ইনশাল্লাহ হচ্ছে ভিডিও অন করব। কারণ ভিডিও অন করলে তোমাদেরই মোবাইলের ডাটার উপর চাপ পড়বে, বাফারিং করবে। এই জন্য হচ্ছে ভিডিও অন করতেছি না। আর আজকের ক্লাসের জন্য আমাদের যেটা লাগবে, জুলজি লেটেস্ট এডিশনের বই, গাজী আজমল লেটেস্ট এডিশনের বই, যে বই হোক না কেন সবসময় হচ্ছে লেটেস্ট এডিশনের বইগুলো রাখবা। হ্যাঁ, এই হচ্ছে কথাবার্তা। হ্যাঁ, আমরা হচ্ছে অফিসিয়ালি ক্লাসের মধ্যে যাব, তবে তার আগে তোমরা একটু আমাকে চ্যাট বক্সে বলো যে তোমরা আমাকে শুনতে পারতেছো কিনা, একটু চ্যাট বক্সে জানাও। ঠিক আছে, আমি দেখতেছি। 19 সালের বই হবে কি হবে না এটা ভাইয়া হচ্ছে লেটেস্ট এডিশনের বই লাগবে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছে? আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে চ্যাট বক্স আর হচ্ছে কোশ্চেন আনসার বক্স। ভাই কোশ্চেন আনসার বক্সে ধরো তোমার বিয়ের গায়ে হলুদে তুমি হলুদ শাড়ি পরবে না লাল শাড়ি পরবা, এইরকম কিছু প্রশ্ন আসে। যে ভাই আমি পরীক্ষার হলে পেন্সিলটা আমি বাড়িতে গিয়ে শার্প করব, না পরীক্ষার হলে গিয়ে আমি পেন্সিল শার্প করব। তো এইরকম কোশ্চেন গুলো ভাই প্লিজ কোশ্চেন আনসার বক্সটা করিও না। কোশ্চেন আনসার বক্সে কি জন্য আসলে, ধরো আমি একটা টপিক পড়াইলাম, 15 মিনিট ধরে একটা টপিক পড়ানোর পরে আমি চ্যাট বক্সে তোমাদের রেসপন্স চাবো যে ভাই এটা বুঝছো কিনা অথবা কোথায় প্রবলেম, তোমরা চ্যাট বক্সে জানাবা। এরপরে ধরো আমি আবার রিপিট করলাম, এরপরে যদি কোনো প্রবলেম থাকে আমি নেক্সট টপিকে চলে গেছি, সেটা তুমি কোশ্চেন আনসার বক্সে দিতে পারো। কিন্তু বই কোথায় পাবা, টেলিগ্রাম চ্যানেলের লিংক কোথায় পাবা, কোন এডিশনের বই লাগবে, কার বই পড়তে হবে, এই সব কিছু ভাই এক্সিকিউটিভদের ফোন দিবা, ওনারা হচ্ছে শিওর বলে দিবে। এখন আসলে এগুলো কোশ্চেন আনসার বক্স বা চ্যাট বক্সে বললে লাভ নাই, এখানে হচ্ছে রিপ্লাই দেওয়া হবে না, ঠিক আছে? তো আসো দেখে হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা নাজিম ভাই চ্যাটটা অফ করে দেন। আচ্ছা, আমাদের আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের রক্ত সংবহন, ঠিক আছে? তো এই যে রক্ত সংবহন, সংবহন কথাটা আসলে আমাদের প্রথমে বোঝা দরকার যে সংবহন বলতে আসলে আচ্ছা, আমাদের প্রথমে যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে সংবহন বলতে কি বোঝায়। আর যদি ছোট করে বলি, সংবহন মানে পরিবহন, ঠিক আছে? সংবহন মানে পরিবহন, দেহের ভিতরে যারা পরিবহনের কাজ করে তাদেরকে বলে সংবহন তন্ত্র। একেবারে সহজ কথা, দেহের ভিতরে যারা পরিবহনের কাজ করে তারাই সংবহন তন্ত্র। কারা পরিবহনের কাজ করে? তোমার হচ্ছে রক্ত আর হচ্ছে লসিকা। রক্ত আমরা কি সবাই জানি, লসিকা কি এটা জানি না, এটা আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসে জানবো। তাহলে নিয়ে সংবহনের বাংলা কি বললাম ভাইয়া? পরিবহন। তাহলে দেহের ভিতর দুইটা জিনিস, একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে পরিবহন করে ভাইয়া খাবার আর অক্সিজেন। আমাদের প্রত্যেকটা জীবন্ত কোষের শক্তি দরকার, তাই তো? প্রত্যেকটা জীবন্ত কোষে খাবার আর অক্সিজেন পৌঁছায় দেয় আমাদের সংবহন তন্ত্র। আবার প্রত্যেকটা জীবন্ত কোষের শ্বসনের ফলে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাই অক্সাইডটা কোষ থেকে সরাই ফেলতে হয়। কার্বন ডাই অক্সাইড সরাই ফেলার কাজ, এই কাজটা হচ্ছে সংবহন তন্ত্রের কাজ, ঠিক আছে ভাইয়া? তাহলে সংবহন তন্ত্র মানে পরিবহন তন্ত্র।
তন্ত্র। এই পরিবহন তন্ত্রের কাজ কি? প্রত্যেকটা জীবন্ত কোষে খাবার আর অক্সিজেন পৌঁছানো এবং কার্বন ডাই অক্সাইড এখান থেকে সরাই ফেলানো। তো এই সংবহন তন্ত্রের অনেক বড় একটা অংশ জুড়ে আছে আমাদের রক্ত, ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র। এবং এই রক্ত সম্পর্কে সর্বপ্রথম যে বিজ্ঞানী ব্যাখ্যা দেন সেই বিজ্ঞানীর নাম হচ্ছে উইলিয়াম হার্ভে, ঠিক আছে। 1628 সালে বিজ্ঞানী উইলিয়াম হার্ভে সর্বপ্রথম রক্ত সংবহন সম্পর্কে ধারণা দেন। এবার দেখি আসলে রক্ত বলতে আসলে কি বোঝায়, আমরা একটু বইয়ে যাই। আচ্ছা, রক্ত কি বোঝায়? রক্ত ভাইয়া একটা তরল যোজক কলা। প্লিজ খেয়াল করো, আমি তিনটা কথা বলছি, তাই না? তরল যোজক কলা। আমি প্রথমে হচ্ছে লাস্টের শব্দটাতে ব্যাখ্যা আসি যে ফ্লুইড কানেক্টিভ টিস্যু বা লাস্টের কথাটা কলা। কলা মানে যাদের উৎপত্তি এবং কাজ একই তাদেরকে বলা হয় টিস্যু। খুব মনোযোগ দাও ভাই, মনোযোগ যদি না দাও আফসোস করবা পরে। খুব মনোযোগ দাও। রক্ত হচ্ছে একটা তরল যোজক টিস্যু। টিস্যু মানে কি? একগুচ্ছ কোষ যাদের উৎপত্তি এবং কাজ একই, তারা হচ্ছে টিস্যু। এরপরে আসি তরল পদার্থ। তরল পদার্থ বা প্রবাহী পদার্থ বলতে আসলে কি বোঝায়? যেটাকে উঁচু জায়গায় রাখলে আপনা আপনি নিচু জায়গায় গড়ায় যায়, এটা হচ্ছে তরল পদার্থ। তাহলে দেখো দুইটা কথা ব্যাখ্যা হয়ে গেছে, তরল আর হচ্ছে টিস্যু, তাই তো? তরল মানে হচ্ছে উঁচু জায়গায় রাখলে আপনা আপনি নিচু জায়গায় গড়ায় যায় এবং নিজের কোনো নিজস্ব আয়তন নাই, এই হচ্ছে তরল পদার্থ। টিস্যু কি? একগুচ্ছ কোষ যাদের উৎপত্তি এবং কাজ একই, তারা হচ্ছে টিস্যু। এবার মাঝখানের যে কথাটা যোজক, এই যোজক কথাটার মানে হচ্ছে কি? যোজক কলা মানে হচ্ছে যেই কলাতে কোষের চেয়ে আন্তঃকোষীয় পদার্থ বেশি, ঠিক আছে, কোষীয় উপাদানের চেয়ে আন্তঃকোষীয় উপাদান বেশি, সেটাকে বলা হয় ভাইয়া যোজক কলা। ঠিক আছে, আমাদের রক্ত হচ্ছে তরল যোজক কলা। এটা কিভাবে প্রমাণ করব? আমরা দেখতে পারি যে রক্ত যদি আমরা দেখি, দেখো রক্তের মধ্যে দেখো রক্ত কণিকা 45% আর রক্ত রস দেখো ভাইয়া হচ্ছে 55%। তাহলে দেখো আমরা যদি রক্ত কণিকা গুলাকে কোষের সাথে তুলনা করি, তবে এখানে আরেকটা কথা আছে, রক্ত কণিকা কিন্তু আবার রক্ত কোষ না, কেন না এটা পরে বলতেছি। তবে রক্ত কণিকাকে কোষের সাথে যদি তুলনা করি, দেখো একটা টিস্যুতে হচ্ছে রক্ত কণিকা 45% আর আন্তঃকোষীয় পদার্থ কি? এর 92% হচ্ছে পানি, ঠিক আছে। রক্ত রসে দেখো 92% পানি, এখানে কিছু কঠিন পদার্থ বা আয়ন টায়ন দ্রবীভূত থাকে, এগুলাই হচ্ছে ভাইয়া রক্ত রস বা প্লাজমা, তাই তো? তো দেখো যে রক্ত কোষ বা রক্ত কণিকার চেয়ে রক্ত রসের পরিমাণ বেশি। এই রকমের যারা টিস্যু যেখানে কোষের চেয়ে আন্তঃকোষীয় উপাদান বেশি, সেইটাকে বলা হয় ভাইয়া যোজক কলা। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা তিনটা শব্দের ব্যাখ্যা পাইলাম, তরল যোজক কলা। ঠিক আছে, রক্ত হচ্ছে তরল যোজক কলা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই যে রক্তের যে কোষগুলো, এগুলোকে কোষ না বলে কেন রক্ত কণিকা বলা হয়? তাই তো, রক্ত কণিকা তিন রকমের, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। কথা হচ্ছে ভাই এদেরকে কেন আমরা কণিকা বলি, কেন লোহিত রক্ত কোষ, শ্বেত রক্ত কোষ এটা কেন বলি না? কারণটা হচ্ছে যে কোনো কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কোষ বিভাজিত হয়, এটা সারা জীবনের জন্য ভুলিও না। কাউকে যদি কোষ হইতে হয় অবশ্যই তাকে বিভাজিত হইতে হবে, হয় মাইটোসিস অথবা অ্যামাইটোসিস অথবা মিওসিস। যে কোনো কোষ, যে কাউকে কোষ হইতে হইলে তাকে বিভাজিত হইতে হবে। যদি কেউ বিভাজিত না হয় তাহলে তাকে কোষ বলা যাবে না। তো মজার বিষয় হচ্ছে আমাদের রক্তের এই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা আল্লাহ দিলে কেউই বিভাজিত হয় না, এরা জন্মায়, কিছুদিন বাঁচে, এরপরে মারা যায়, এরা কোনো প্রোডাকশন করে না। ঠিক আছে, জন্মায়, কিছুদিন বেঁচে থাকে, কাজ করে, এরপরে মারা যায়। ঠিক আছে, এ বলতে পারো যে এরা আছে চিরকুমার, এদের কোনো বাচ্চা কাচ্চা নাই। হ্যাঁ, লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এরা বিয়ে শাদীও করে না, এদের কোনো বাচ্চা কাচ্চাও নাই। এই হচ্ছে অবস্থা, যে এরা জন্মায় আর মারা যায়। তো এই যে কারণটা, যে এরা জন্মানোর পরে কিছুদিন বেঁচে থেকে কাজ করে মারা যায়, কিন্তু এরা কোষ বিভাজিত হয় না, এই জন্য এদেরকে লোহিত রক্ত কোষ না বলে লোহিত রক্ত কণিকা বলা হয়। ঠিক আছে, তো রক্তের কোষগুলোকে আসলে আমরা কোষ বলি না, রক্ত কণিকা বলি। আচ্ছা, এরপরে এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে রিয়া, সেটা হচ্ছে আমাদের যে রক্তরস, এই রক্তরসের ইংরেজি হচ্ছে প্লাজমা। ঠিক আছে, রক্তরসের ইংরেজি হচ্ছে প্লাজমা। প্লাজমার দেখো 92% হচ্ছে পানি। হ্যাঁ, 90 থেকে 92 ভাগই হচ্ছে পানি, আর 8 থেকে 10% হচ্ছে অন্যান্য কঠিন পদার্থ, তাই তো? 8 থেকে 10% হচ্ছে অন্যান্য কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে কিছু আছে অজৈব, কিছু আছে জৈব। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। ঠিক আছে, প্লাজমা প্রোটিন আর নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। ঠিক আছে, প্লিজ খুব মনোযোগ দাও ভাই, এটা মনে রাখার যে ছন্দ কব পুরা জীবন মনে থাকবে, যদি এখানে হেয়ালি করো আফসোস করবা।
দেখো জৈব পদার্থের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাজমা প্রোটিন আর নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। তো প্লাজমা প্রোটিন মনে রাখা ছন্দ হচ্ছে ভাই জিপিএ 5। হ্যাঁ, আমরা এবছর অটো পাস করে সবাই জিপিএ 5 পাইছি, তাই তো? তো জিপিএ 5 দিয়ে মনে রাখতে পারবা প্লাজমা প্রোটিন। জিতে দেখো গ্লোবিউলিন, পিতে প্রথমিন, এতে অ্যালবুমিন, 5 তে ফাইব্রিনোজেন। ঠিক আছে ভাই? তাহলে প্লাজমা প্রোটিন মনে রাখা ছন্দ কি? জিপিএ 5। জিতে গ্লোবিউলিন, বিতে প্রথমিন, এতে অ্যালবুমিন, এফতে ফাইব্রিনোজেন। খুব সহজ, তাই না? 4টা প্লাজমা প্রোটিন মনে রাখলে হবে। মজার বিষয় হচ্ছে এইটাই এইটাই 2012 সালে মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছে যে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়, এই রকম ভাবে একটা প্রশ্ন চলে আসছে। ঠিক আছে? তো দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট। এইবার দেখো নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ। নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ এটা মনে রাখার উপায়টা কি? এটা মনে রাখার ছন্দ হচ্ছে ভাই কি হে। আচ্ছা দাঁড়াও, আমি নতুন স্ক্রিন শেয়ার দিতেছি। ভাই সাউন্ড মনে একটু কমে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি না কিছু, এখন বলতেছি। আচ্ছা, তো এই যে জিনিসটা খেয়াল করো, আমাদের যে বজ্র পদার্থগুলো আছে, বজ্র পদার্থগুলো মনে রাখার ছন্দ হচ্ছে ভাই দেখো কি হে জামাই। ঠিক আছে? দেখো খেয়াল করো, কি হে জামাই, তাই তো? জামাইকে দেখো আবার হচ্ছে ভাগ করে ফেলছে। লিঙ্কই তো দেয় না, লিঙ্ক তো কাউকে দেয় না। আপনি আচ্ছা দেখো, যে বজ্র পদার্থগুলো মনে রাখা হচ্ছে ছন্দ, এটা হচ্ছে কি হে জামাই। জামাইকে দেখো আবার ভাগ করছে জাম প্লাস আই। তো কতে এখানে হচ্ছে ক্রিয়েটিনিন। ঠিক আছে? কতে মনে রাখো ক্রিয়েটিনিন। হতে হচ্ছে হাইপোজ্যান্থিন। খেয়াল করছো? কতে হচ্ছে ক্রিয়েটিনিন, তারপর হতে হচ্ছে হাইপোজ্যান্থিন, যাতে হচ্ছে বর্কি যতে হচ্ছে জ্যান্থিন। ঠিক আছে? তারপর আতে হচ্ছে অ্যামোনিয়া, আর রসইতে হচ্ছে ইউরিয়া। তাহলে দেখো কি কি হচ্ছে। কতে হচ্ছে ক্রিটিনিন, কতে ক্রিটিনিন, হতে হচ্ছে হাইপোজ্যান্থিন, জতে হচ্ছে জ্যান্থিন, আতে হচ্ছে অ্যামোনিয়া, আর রসইতে হচ্ছে ইউরিয়া। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো মনে রাখা ছন্দ কি? কি হে জামাই, তাই তো? কি হে জামাই। এবার আমরা দেখি আমাদের বইয়ের মধ্যে এটা মিলে কিনা। বইয়ের মধ্যে দেখি মিলে কিনা। দেখো বইয়ের মধ্যে কি কি আছে দেখো। কি প্রথমে হচ্ছে কি আছে, তাই তো? কি হে জামাই, তাই তো? কিতে হচ্ছে দেখো ক্রিয়েটিনিন। তারপরে হেটা আমাদের বইয়ের মধ্যে নাই, আরেকটা বইয়ের মধ্যে আছে। হেতে হচ্ছে হাইপোজ্যান্থিন, তাই না? আচ্ছা, হাইপোজ্যান্থিনটা আমাদের বইয়ে নেই, আরেকটা বইয়ে আছে। আমাদের বইয়ে পরেরটা আছে জামাই, যাতে হচ্ছে জ্যান্থিন বলছিলাম, তাই তো? এরপরে হচ্ছে বলছিলাম আই, আতে বলছিলাম হচ্ছে অ্যামোনিয়া, এই যে দেখো অ্যামোনিয়া। আর রসইতে দেখো দুইটা, ইউরিয়া আর হচ্ছে ইউরিক অ্যাসিড। ঠিক আছে? সো এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ কি কি থাকবে। সেটা হচ্ছে কি হে জামাই, তাই তো? কতে হচ্ছে ক্রিয়েটিনিন, হতে হচ্ছে হাইপোজ্যান্থিন, জতে হচ্ছে জ্যান্থিন, আতে হচ্ছে অ্যামোনিয়া, রসইতে হচ্ছে ইউরিয়া আর ইউরিক অ্যাসিড। এই হচ্ছে ভাইয়া আমাদের রক্তের মধ্যে যে রেশন পদার্থগুলো থাকবে, এগুলো মনে রাখার ছন্দ হচ্ছে কি হে জামাই। আর রক্তের মধ্যে যে প্লাজমা প্রোটিন আছে, এটা মনে রাখার ছন্দ হচ্ছে জিপিএ 5। এটা হচ্ছে ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন বলো এতটুকু নিয়ে কারো কোথাও প্রশ্ন আছে কিনা বা বুঝতে পারছো কিনা, একটু চ্যাট বক্সে বলো। রাকিব বুঝতে পারছে, নুসরাত বুঝতে পারছে, শিশির বুঝতে পারছে, ওকে বুঝতে, আচ্ছা বুঝতে পারছে, বুঝতে পারছে, মরিন সুলতানা বুঝতে পারছে। যোজকটা বোঝে নাই। যোজক কলা মানে কোষের চেয়ে আন্তঃকোষীয় পদার্থ বেশি, কোষীয় পদার্থের চেয়ে আন্তঃকোষীয় পদার্থ বেশি, এটা হচ্ছে যোজক কলা। আচ্ছা ঠিক আছে। তো আমরা নেক্সটে যাচ্ছি। আমাদের যে রক্ত কণিকা আছে, তাই না? আমরা বলছিলাম ভাই চ্যাটটা অফ করে দেন। আমরা বলছিলাম রক্ত কণিকা, কেন রক্ত কণিকা? কারণ রক্তের মধ্যে যে কোষগুলো আছে এগুলো আসলে বিভাজিত হয় না, এই জন্য আমরা এদেরকে কোষ বলি না। যদি বিভাজিত হইতো কোষ বলতাম। তো আমাদের রক্ত কণিকা মেইনলি 3 রকমের: লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। এদের তিনজনের মেইন কাজ কি? লোহিত রক্ত কণিকার মেইন কাজ হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেওয়া। ঠিক আছে? লোহিত রক্ত আরো অনেক কাজ আছে, তবে মেইন কাজ হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেওয়া। শ্বেত রক্তকণিকার মেইন কাজ হচ্ছে প্রতিরক্ষা দেওয়া।
ঠিক আছে। আর অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। এই তিনটা হচ্ছে এই 3 কোষের মেইন কাজ। আমরা বিস্তারিত পড়বো, তবে আসতেছি একটু পরে, ঠিক আছে। তাহলে দেখো, লোহিত রক্তকণিকার মেইন কাজ হচ্ছে রক্তের রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন পরিবহন করা। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে দেহে যদি জীবাণু ঢোকে এই জীবাণুকে মেরে ফেলা। আর অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধায় দেওয়া। এবার আসো, শ্বেত রক্তকণিকা আবার দেখো 2 রকমের, গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। দেন প্রশ্ন আসে, গ্রানিউল বলতে আসলে কি বোঝায় ভাই? গ্রানিউল বলতে বোঝায় দানা, ঠিক আছে। গ্রানিউলের বাংলা মানে হলো দানা। তো যাদের মধ্যে দানা আছে তারা হচ্ছে গ্রানুলোসাইট, ঠিক আছে। যাদের ভিতরে দানা আছে, যেই সকল শ্বেত রক্তকণিকার ভিতরে দানা আছে তারা গ্রানুলোসাইট, যাদের ভিতরে দানা নাই তারা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এখন এটা যদি একটু ছবি দেখাইতে চাই, দেখো এই যে দেখো, ইওসিনোফিল, বেজোফিল আর হচ্ছে নিউট্রোফিল, ঠিক আছে। ইওসিনোফিল, বেজোফিল আর হচ্ছে নিউট্রোফিল, এই তিনটার ভিতরে দেখো অনেকগুলো দানা দানা গঠন দেখা যাচ্ছে, তাই না? এই দানাকেই বলে ইংরেজিতে গ্রানিউলস, তাই তো। তো যাদের ভিতর গ্রানিউল আছে গ্রানুলোসাইট, যাদের ভিতর গ্রানুল নাই তারা অ্যাগ্রানুলোসাইট। আচ্ছা, এখানে যদি তোমরা খেয়াল করো, দেখো মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। মনোসাইট আর লিম্ফোসাইট দেখো একেবারে পুরোটাই ফ্রেশ, এদের মধ্যে কোনো সাদা মনে কোনো কাদা নাই, ঠিক আছে। তোমরা গ্রানিউলকে তুলনা করতে পারো ব্রণের সাথে, হ্যাঁ। দেখো এই যে নিউট্রোফিল, ইওসিনোফিল, এদের সারা গায়ে হচ্ছে ব্রণ উঠছে, কিন্তু এই যে মনোসাইট, লিম্ফোসাইটের একদম হচ্ছে দেখো তাদের ফেয়ারনেস একদম একদম পুরো সুন্দর, ফেয়ার অ্যান্ড লাভলি মাখা কোষ, তাই তো, লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। তো এই যে এদের মধ্যে কোনো গ্রানিউলস নাই, এই জন্য এদেরকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। এখন মনে রাখবো কিভাবে কোনটা গ্রানুলোসাইট কোনটা অ্যাগ্রানুলোসাইট? মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স দিতেছি, মনে রাখো ভাই। ধরো দানা, এই যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, দেখো তো সবার নামে শেষে কি আছে? ফিল, তাই তো। এই ফিলকে যদি আমরা ইংরেজিতে FILL ধরি, এই ডাবল এল মানে FILL মানে কি? ভর্তি, তাই তো। FILL মানে ভর্তি। তাহলে আমরা যদি বলি এগুলো দানা দ্বারা ভর্তি, তার মানে হচ্ছে দানা দ্বারা ফিল। তো যাদের নামের শেষে ফিল আছে তারা হচ্ছে দানাদার, ঠিক আছে। দেখো নিউট্রোফিল, ইওসিনোফিল, তারপর হচ্ছে বেজোফিল, সবগুলা দানা দ্বারা ফিল মানে হচ্ছে দানা দ্বারা এরা ভর্তি, তার মানে এরা গ্রানুলোসাইট। আর মনোসাইট আর লিম্ফোসাইট হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে। এতটুকু বোঝা গেল কিনা একটু বলো? গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট বুঝতে পারছো? আচ্ছা, শাফিন বুঝতে পারছে, উৎস দেবনাথ বুঝতে পারছে, তুষার সরকার বুঝতে পারছে, নাবিল মাহমুদ বুঝতে পারছে। গ্রানুলোসাইট আর কোনটা অ্যাগ্রানুলোসাইট, এইটাই হচ্ছে 2015 সালের মেডিকেল পরীক্ষাতে আসছে যে নিচের কোনটি গ্রানুলোসাইট না, ঠিক আছে। সো খুবই মনোযোগ দিয়ে এগুলো মনে রাখবা যে যাদের নামে শেষে ফিল আছে তারা দানা দ্বারা ভর্তি, তার মানে তারা দানাদার বা গ্রানুলোসাইট, ঠিক আছে। এইভাবে হচ্ছে প্রশ্ন আসতে পারে। এবার দেখি আমরা বইয়ের মধ্যে চলে যাই। আচ্ছা, আমাদের লোহিত রক্তকণিকা, আমি বলছিলাম লোহিত রক্তকণিকার প্রধান কাজ, হচ্ছে অক্সিজেন পরিবহন করা, তাই তো। লোহিত রক্তকণিকার প্রধান কাজ অক্সিজেন পরিবহন করা। এরা কেন অক্সিজেন পরিবহন করতে পারে? কারণ এদের ভিতরে হিমোগ্লোবিন আছে, তাই তো। এদের ভিতরে হিমোগ্লোবিন আছে আর অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, মানে বলতে পারো হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন একটা প্রীতি আছে। যখনই লোহিত রক্তকণিকা যায় তো আমাদের অক্সিজেন হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং করে চলে আসে। তো এই যে লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের লোহিত রক্তকণিকাগুলো অক্সিজেন পরিবহন করতে পারে। আচ্ছা, আমাদের লোহিত রক্তকণিকাগুলো দেখতে হচ্ছে গোল দ্বি অবতল, ঠিক আছে, দেখতে গোল দ্বি অবতল এবং নিউক্লিয়াস বিহীন। এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। নিচের কোনটি সত্য নয়, ঠিক আছে, নিচের কোনটি সত্য নয় বলে দিছে যে মানুষের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত, এই কথাটা হচ্ছে মিথ্যা কথা, তাই তো। এইরকম ছোট ছোট জিনিস থেকেই দেখবো অনেক প্রশ্ন চলে আসে। আচ্ছা, এরপরে দেখো, নর্মাল পূর্ণবয়স্ক পুরুষের লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে ধরো 50 থেকে 54 লাখ, আর পূর্ণবয়স্ক স্ত্রী মানুষের দেহে হচ্ছে 44 থেকে 49 লাখ। নর্মালি এটা হচ্ছে নর্মাল প্রতি ঘন মিলিমিটার রক্তে, ঠিক আছে, প্রতি ঘন মিলিমিটার রক্তে
পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লাখ, স্ত্রীদের দেহে হচ্ছে 44 থেকে 49 লাখ, তাই তো? এখন বিষয় হচ্ছে যদি এটার চেয়ে কমে যায়, যদি প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা যেটা থাকার কথা ওর চেয়ে যদি কম হয়, এটাকে বলা হয় রক্ত শূন্যতা অথবা রক্ত স্বল্পতা অথবা রক্তাল্পতা অথবা অ্যানিমিয়া। দেখো ভাই কতগুলা কথা বলা যায় যে প্রতি ঘন মিলিমিটার রক্তে যতটুকু লোহিত রক্তকণিকা থাকার কথা, ছেলেদের 50 থেকে 54 লাখ, মেয়েদের 44 থেকে 49 লাখ, যদি এর চেয়ে কম থাকে এটাকে বলা হয় রক্ত শূন্যতা অথবা রক্ত স্বল্পতা অথবা রক্তাল্পতা অথবা এনিমিয়া। ঠিক আছে, যদি প্রয়োজনের চেয়ে কম থাকে এটা হচ্ছে রক্ত শূন্যতা বা এনিমিয়া। বাংলাদেশে প্রায় বেশিরভাগ মেয়ে মানুষেরই অ্যানিমিয়া আছে। ঠিক আছে, এমন কোনো মেয়ে মানুষ খুঁজে পাওয়া অসম্ভব যার জীবনে কখনো না কখনো অ্যানিমিয়া হয় নাই। তো বাংলাদেশে মানে হচ্ছে অনেক বেশি অ্যানিমিয়া পেশেন্ট পাওয়া যায়, আমরা মেডিকেলে গেলে অনেক দেখি। এরপরে আসি যে ধরো বাংলাদেশি মেয়েদের অপোজিট, এদের দেহে রক্ত অনেক বেশি, লোহিত রক্তকণিকা অনেক বেশি। ঠিক আছে, ধরো হচ্ছে লোহিত রক্তকণিকা নরমালি প্রতি ঘন মিলিমিটার রক্তে থাকার কথা 50 লাখ, কারো হয়ে গেছে ধরো হচ্ছে 1 কোটি। ঠিক আছে, এরকম বেশি হয়ে গেছে। ধরো লোহিত রক্তকণিকা যতটুকু থাকার কথা এর চেয়ে যদি বেশি হয়ে যায় এটাকে বলা হয় পলিসাইথেমিয়া। তাহলে দেখো ভাই আমরা দুইটা টার্ম পাইলাম এখানে, লোহিত রক্তকণিকা যতটুকু থাকার কথা ততটুকু চেয়ে কম যদি থাকে এটাকে বলা হয় অ্যানিমিয়া, যদি এর চেয়ে বেশি থাকে সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। ঠিক আছে ভাই, কম থাকলে অ্যানিমিয়া, বেশি থাকলে পলিসাইথেমিয়া। এবার আসো দেখো, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, এরা 120 দিন বাঁচে। ঠিক আছে, এখন কথা হচ্ছে 120 দিন পরে লোহিত রক্তকণিকা যদি মারা যায়, 120 দিন পরে লোহিত রক্তকণিকা যদি মারা যায় তাহলে নতুন লোহিত রক্তকণিকা তৈরি হইতে হবে। দেন কথা হচ্ছে লোহিত রক্তকণিকা আসলে কোত্থেকে তৈরি হয়, তাই তো? যেহেতু লোহিত রক্তকণিকা 120 দিন পরে মারা যাচ্ছে, তাহলে লোহিত রক্তকণিকা কোথায় থেকে তৈরি হয় এটা আমাদের জানা দরকার। এই যে দেখো, লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে রেড বোন ম্যারো থেকে। ঠিক আছে, এই যে দেখো প্রত্যেকটা হাড্ডিতে আমরা জানি দুই রকমের বোন ম্যারো থাকে, ইয়ালো বোন ম্যারো বা শ্বেত অস্থিমজ্জা, আর একটা হচ্ছে লোহিত অস্থিমজ্জা। এই যে লোহিত অস্থিমজ্জা বা তোমার হচ্ছে রেড বোন ম্যারো, এই রেড বোন ম্যারো থেকে তৈরি হয় লোহিত রক্ত কণিকা। এখন দেন কথা হচ্ছে সব সময় কি বোন ম্যারো থেকে লোহিত রক্ত কণিকা তৈরি হইতেই থাকবে? মানে কোনো কুল কিনারা নাই, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই, না আমি আমার মতো করে হচ্ছে ওই লোহিত রক্তকণিকা তৈরি করতেই থাকবো এরকম কিনা? না ভাই, এরকমটা না। কতটুকু লোহিত রক্তকণিকা তৈরি হবে অথবা কখন লোহিত রক্তকণিকা তৈরি করা লাগবে অথবা কখন লোহিত রক্তকণিকা তৈরি করা থামায় দেওয়া লাগবে, এই কাজটা করে এরিথ্রোপয়েটিন নামের একটা হরমোন। ঠিক আছে, এই এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে হচ্ছে কিডনি। ঠিক আছে, এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি হয় কিডনি, এটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। এটাও একবার মেডিকেল পরীক্ষায় আসছিল যে এরিথ্রোপয়েটিন কোথায় তৈরি হয়, কিডনিতে তৈরি হয়। ঠিক আছে, এরিথ্রোপয়েটিন হচ্ছে একটা হরমোন, এটা তৈরি হয় কিডনিতে। কাজ করে কোথায়? কাজ করে হচ্ছে বোন ম্যারোতে। ঠিক আছে, লোহিত রক্ত কণিকা তৈরি করার জন্য কিডনি এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে, আর এই হরমোনটা গিয়ে কাজ করে আমাদের বোন ম্যারোতে। বোন ম্যারোতে গিয়ে বলে ভাই রক্তে লোহিত রক্তকণিকা কমে গেছে, তুমি লোহিত রক্তকণিকা বানাও। তো এই যে লোহিত রক্তকণিকা বানানোর যে প্রসেস, এটাকে বলা হয় ইরেথ্রোপয়েসিস। ইরেথ্রোপয়েসিস কেন বলা হয়? পয়েসিস মানে সৃষ্টি করা বা তৈরি করা, পয়েসিস মানে তৈরি করা। আর ইরেথ্রো কথাটা আসছে ইরেথ্রোসাইট থেকে। ঠিক আছে, ইরেথ্রোসাইট মানে লোহিত রক্ত কণিকা, ইরেথ্রোসাইট মানে লোহিত রক্ত কণিকা, ইরেথ্রোপয়েসিস মানে লোহিত রক্ত কণিকা তৈরির যে প্রসিডিউর। ঠিক আছে, তো এইভাবে 120 দিন পরে যখন লোহিত রক্ত কণিকা মারা যায় তখন আমাদের দেশে, সরি আমাদের দেশে না, আমাদের দেহে অনেক অনেক লোহিত রক্ত কণিকা এইভাবে তৈরি হয়। এবং ধরো ধরো কারো কিডনির অপারেশন হয়েছে অথবা কিডনি নষ্ট, ঠিক আছে, তোমরা পড়ছো যে কিডনি বিকল হয় যাদের, তাদের এই যে ইরেথ্রোপয়েটিন হরমোনটা ঠিকঠাক তৈরি হয় না। সো দেখা যায় যে যাদের কিডনির অসুখ হয় এরা এনিমিয়াতেও ভোগে। ঠিক আছে, যাদের কিডনি বিকল হয়ে যায় তারা এনিমিয়াতেও ভোগে। আর এদের জন্য এরিথ্রোপয়েটিন বাইরে থেকে খাইতে হয়। হ্যাঁ, এদের এরিথ্রোপয়েটিন হরমোন বাইরে থেকে ওষুধ আকারে খাইতে হয়। ঠিক আছে, সো এই হচ্ছে এরিথ্রোপয়েসিস, এই হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা জন্মানোর যে প্রসিডিউর। এবার আসো দেখি ভাঙার প্রসিডিউর কি, বা লোহিত রক্তকণিকা ভাঙে কিভাবে। 120 দিন পরে, আমরা বলছি লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, তাই তো? 120 দিন বাঁচার পরে লোহিত রক্তকণিকার যে প্লাজমা মেমব্রেন আছে, এই লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেন গুলো ভঙ্গুর হয়ে যায়।
তো প্লাজমা মেমব্রেনটা যখন হচ্ছে ভেঙে যায়, ঠিক আছে, ওই যে বলনিকার যত প্লাজমা মেমব্রেন আছে এরা সব হচ্ছে ভেঙে যায়। তো যখন এরা ভেঙে যায় তখন কি হয়, ভিতর থেকে আচ্ছা, লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেন যখন ভেঙে যায় তখন ভিতর থেকে হিমোগ্লোবিন বের হয়ে আসে। হিমোগ্লোবিন যখন বের হয়ে আসে ভাই, হিমোগ্লোবিন হচ্ছে দুইটা জিনিসে ভাগ হয়, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিন হচ্ছে দুইটা জিনিসে ভাগ হয়। গ্লোবিন কি, সহজ কথায় বললে গ্লোবিন হচ্ছে প্রোটিন, একদম সহজ কথা, গ্লোবিন হচ্ছে প্রোটিন। এখন প্রোটিন কি করে, প্রোটিন তার মনোমারে ভাগ হয়। প্রোটিনের মনোমার কি, অ্যামাইনো অ্যাসিড, তাই তো। তাহলে যত গ্লোবিন আছে সব অ্যামাইনো অ্যাসিডে ভাগ হয়ে যায়। তাহলে হিমোগ্লোবিন থেকে দুইটা জিনিস আছে, হিম আর গ্লোবিন। গ্লোবিন কি করে, গ্লোবিন অ্যামাইনো অ্যাসিডে ভাগ হয়ে যায়। আর হিম, হিম হচ্ছে দুইটা জিনিসে ভাগ হয়, একটা হচ্ছে আয়রন, একটা হচ্ছে বিলিভার্ডিন, ঠিক আছে। আয়রন মানে আমরা নর্মাল যে লোহা বা আয়রন দেখি এটাই। আয়রন হচ্ছে পরবর্তীতে কাজের জন্য দেহের মধ্যে জমা থাকে। এই অ্যামাইনো অ্যাসিডও জমা থাকে, আয়রনও হচ্ছে দেহের মধ্যে জমা থাকে। কিন্তু এই যে হিম থেকে আরেকটা জিনিস তৈরি হয়, বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনটা ইউরিনের সাথে বাইরে যায়, ঠিক আছে, ইউরিনের সাথে বা প্রস্রাবের সাথে বাইরে বের হয়ে যায়, তখন এটার নাম হয় ভাইয়া বিলিরুবিন, ঠিক আছে। ইউরিনের সাথে বা প্রস্রাবের সাথে বাইরে বের হয়ে যায়, তখন এই বিলিভার্ডিনটার নাম হয় বিলিরুবিন। তাহলে ধরো কারো যদি অনেক অনেক লোহিত রক্তকণিকা ভাঙে, কারো যদি অনেক অনেক লোহিত রক্তকণিকা ভাঙে, তার অনেক অনেক হিম আর অনেক গ্লোবিন তৈরি হবে। আর অনেক অনেক হিম যদি ভাঙে তখন কি হবে, আয়রন আর বিলিভার্ডিন অনেক অনেক তৈরি হবে। আলটিমেটলি তার শরীরে কি হবে, বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে, তাই না। শরীরে যদি বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, তার মানে এটাকে কি বলে, আমরা জন্ডিস বলি, তাই না। তো কারো যদি কোনো কারণে অনেক বেশি লোহিত রক্তকণিকা ভেঙে যায় তাহলে তার জন্ডিস হবে। এইবার তোমরা বলো এতটুকু বুঝতে পারছো কিনা চ্যাট বক্সে। উটের বিষয়, হ্যাঁ উটের বিষয় কি ক্লিয়ার করবো, গাজী আজমল স্যার ক্লিয়ার করে দিছে। উটের রক্তের যে লোহিত রক্তকণিকা আছে এটাও নিউক্লিয়াস বিহীন। ভাই চ্যাট বক্সটা একটু অন করেন ভাই, কে আছেন? নাজিম ভাই চ্যাট বক্স অন করেন ভাই। আচ্ছা, তানভীর ইসলাম বুঝতে পারছে, মাহিম বুঝতে পারছে, আচ্ছা। আচ্ছা রিফাত খুব ভালোভাবে বুঝছে, থ্যাঙ্কস। আচ্ছা, লোহিত রক্তকণিকা ভাঙার বিষয়টা আরেকবার বলতে বলছো অনেকে। ভাই ভাঙার বিষয় হচ্ছে, লোহিত রক্তকণিকা যখন 120 দিন বয়স হয়ে যায় প্লাজমা মেমব্রেনটা ভেঙে যায়। প্লাজমা মেমব্রেন ভেঙে গেলে ভিতর থেকে হিমোগ্লোবিন বের হয়ে আসে। হিমোগ্লোবিন দুইটা ভাগে ভাগ হয়, হিম আর গ্লোবিন। গ্লোবিন হচ্ছে প্রোটিন, এটা বিশ্লেষিত হয়ে যায় অ্যামাইনো অ্যাসিডে। আর হিম দুইটা ভাগে ভাগ হয়, আয়রন আর বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনটা বিলিরুবিনে পরিণত হয়। আচ্ছা আরেকটা কথা, এই যে স্লাইড এগুলো সবকিছু তোমাদের দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে। দাগানো বই এবং স্লাইড এগুলো হচ্ছে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, দাগানোর চেষ্টা করার দরকার নাই, এগুলো সব পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এগুলো টেনশন করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, আমাদের লোহিত রক্তকণিকা নিয়ে আলোচনা শেষ। দেন আমরা শ্বেত রক্তকণিকা নিয়ে আলোচনা করছিলাম। শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই রকমের, গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। আগেই বলছিলাম যাদের নামের শেষে ফিল আছে তারা হচ্ছে দানাদার বা গ্রানুলোসাইট, যাদের নামের শেষে ফিল নাই তারা হচ্ছে অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট। এবার দেখি কোনটার কাজ কি। এই যে দেখো এখানে ছবি দেখো, মামনি, তাই তো। দেখো উপরে মা,
মামনি, তাই তো? মামনি বা আমাদের সবার আম্মা কি করে? আমাদের সবার আম্মা হচ্ছে দুষ্ট ছেলে মেয়ে বা খারাপ ছেলে মেয়েদের চেয়ে আমাদের দূরে রাখে, তাই তো? দুষ্ট ছেলে মেয়েদের থেকে আমাদের দূরে রাখে। তো আমাদের বডির ভিতরে যে মামনি আছে, এরাও হচ্ছে আমাদেরকে খারাপ পদার্থ থেকে দূরে রাখে। আমাদের বডিতে খারাপ পদার্থ কোনগুলো? যেগুলো হচ্ছে জীবাণু। আমাদের বডিতে যদি বাইরে থেকে কোনো জীবাণু ঢোকে, এই যে মামনি আছে, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেই জীবাণুকে মেরে ফেলে। ঠিক আছে? মাতে হচ্ছে ম্যাক্রোফেজ, মতে হচ্ছে মনোসাইট, নতে হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে? এই যে ম্যাক্রোফেজ, মনোসাইট আর নিউট্রোফিল, এরা তিনজন মিলে করে কি? আমাদের বডিতে যত জীবাণু ঢোকে সব জীবাণুকে মেরে ফেলে। ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুটাকে মেরে ফেলে এবং আমরা খুবই সুস্থ অবস্থায় থাকতে পারি। তাহলে আমাদের বডিতে মামনি কি করে? ফ্যাগোসাইটোসিস করে। এখন বলতে পারো ভাই, ম্যাক্রোফেজ জিনিসটা কি? ম্যাক্রোফেজ আমরা তো বললাম ভাই শ্বেত রক্তকণিকা 5 রকমের, তো 5 রকমের মধ্যে কোথাও তো ম্যাক্রোফেজ পাইলাম না। সত্যি বলতে ভাই, মনোসাইটেরই আরেক নাম হচ্ছে ম্যাক্রোফেজ। মনোসাইট যখন সাইজে বড় হয়, মনোসাইট যখন সাইজে বড় হয়, এটাকে বলা হয় হচ্ছে ম্যাক্রোফেজ। ঠিক আছে? মনোসাইট সাইজে বড় হয়ে ম্যাক্রোফেজে পরিণত হয়। ঠিক আছে? তাহলে ম্যাক্রোফেজ, মনোসাইট আর নিউট্রোফিল, এরা আমাদের বডিতে ফ্যাগোসাইটোসিস করে জীবাণুকে মেরে ফেলে। এরপরে দেখো লম্ফ সৈনিক। দেখো ডান পাশে একটা ছবি আছে, লম্ফ সৈনিক, তাই না? দেখো সৈনিক লাফালাফি করে, সৈনিক লাফালাফি করে। তো এই যে আমাদের লিম্ফোসাইটকে মনে রাখবা লম্ফ সৈনিক দিয়ে। কি কি এখানে তাৎপর্য? আমাদের যে লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে? লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, এই জন্য আমাদের লিম্ফোসাইটকে বলা হয় দেহের আণুবীক্ষণিক সৈনিক। ঠিক আছে? লিম্ফোসাইটকে বললে দেহের আণুবীক্ষণিক সৈনিক। তো এই যে দেখো লিম্ফোসাইট দিয়ে আমরা কি মনে রাখছিলাম? লম্ফ সৈনিক। তাহলে লিম্ফোসাইট, লম্ফ সৈনিক দিয়ে মনে রাখবো আণুবীক্ষণিক সৈনিক। কেন আণুবীক্ষণিক সৈনিক বলে? এটাও একবার মেডিকেল আসছিল, যে কোনটিকে দেহের আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। লিম্ফোসাইট হচ্ছে দেহের আণুবীক্ষণিক সৈনিক। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে কেন এদের আণুবীক্ষণিক সৈনিক বলা হয়? কারণ হচ্ছে এরা অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে? লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, এরপরে আসো বেজোফিল। বেজোফিল কি তৈরি করে? বেজোফিল মনে রাখবা বেজ, তাই তো? বেজ মানে কি? ভিত্তি, তাই তো? বা কোথাও ভিত্তির উপর আমরা কি দিয়ে দাঁড়াই? পা দিয়ে দাঁড়াই, তাই না? বেজমেন্ট বা বেজের উপর আমরা কি দিয়ে দাঁড়াই? পা দিয়ে দাঁড়াই, তাই তো? তো এই জন্য মনে রাখবা বেজোফিল, যেহেতু বেজ, আমরা ভিত্তির উপর পা দিয়ে দাঁড়াই, পায়ের সাথে মিল হচ্ছে হেপারিন। ঠিক আছে? বেজোফিল দিয়ে মনে রাখবা হচ্ছে হেপারিন। ঠিক আছে? বেজোফিল দিয়ে হেপারিন সিক্রেশন করে। এখন হেপারিনের কাজ কি? হেপারিন হচ্ছে আমাদের রক্তনালীর ভিতরে যেন রক্ত জমাট না বেঁধে যায়, এই ব্যবস্থাটা হেপারিন করে। ঠিক আছে? রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না, এটা হচ্ছে হেপারিন। কারণ যদি আমাদের বডিতে যদি দেহের ভিতরে রক্ত জমাট বেঁধে যাইতো, আমরা আর বাঁচতে পারতাম না। ওই যে দেখবা, ওই যে ব্ল্যাক মাম্বা সাপ কামড়াইলে কি হয়? আমাদের হচ্ছে বডির ভিতরে রক্তনালীর ভিতরেই রক্তগুলা জমাট বেঁধে যায় এবং 30 মিনিটের মধ্যে মানুষ মারা যায়। কারণ যখন ব্ল্যাক মাম্বা সাপ কামড়ায়, তখন আর হেপারিন কাজ করতে পারে না। ঠিক আছে? সো এই যে দেখো হেপারিন হচ্ছে নরমালি কি করে? হেপারিন আমাদের রক্তনালীর ভিতরে যেন রক্ত জমাট না বাঁধে, এটা এনশিওর করে। আর এটা আসে কোত্থেকে ভাইয়া? বেজোফিল থেকে। মনে রাখবো কি দ্বারা? বেজোফিল। বেজ মানে ভিত্তি, ভিত্তির উপর দাঁড়াই পা দিয়ে। তাহলে এখান থেকে মনে রাখবো হচ্ছে হেপারিন। এরপরে আসি আরেকটা আছে, সেটা হচ্ছে ইওসিনোফিল। এখন ইওসিনোফিল, এখন ধরো কেউ হচ্ছে দুনিয়াতে সারা জীবন গুনার কাজ করছে। ঠিক আছে? আকাম কুকাম করছে, অনেক গুনাহ করছে, সিন দ্বারা সে ভর্তি, মানে পাপ দ্বারা সে ভর্তি। ঠিক আছে? ইওসিনোফিল। তো এইরকম পাপী বান্দা কোথায় যাবে ভাই? পাপী বান্দা যাবে হচ্ছে জাহান্নামে, তাই তো? পাপী বান্দা যাবে জাহান্নামে। এখন জাহান্নামে তারে কি ভালো ভালো কাচ্চি বিরিয়ানি খাইতে দেওয়া হবে, নাকি হচ্ছে যত নিকৃষ্ট পুজ, কৃমির লার্ভা, এইরকম জিনিস খাইতে দেওয়া হবে? অবশ্যই খারাপ জিনিস খাইতে দেওয়া হবে, তাই না? তো এই যে ইউসিনোফিল দেখবা, মনে রাখবা হচ্ছে সিন মানে পাপ, পাপ করলে যাবা জাহান্নামে। জাহান্নামে কি খাইতে দেওয়া হবে? কৃমির লার্ভা। তো ইউসিনোফিল কি কাজ করে? ইউসিনোফিল ভাইয়া কৃমির লার্ভা নষ্ট করে দেয়। ইউসিনোফিল কৃমির লার্ভা নষ্ট করে। আরেকটা কাজ করে ইউসিনোফিল, সেটা হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি নষ্ট করে। হ্যাঁ, মনে রাখবা কিভাবে? জাহান্নামে গেলে আশেপাশে তোমার হচ্ছে এই যে পিঁপড়া কামড়াবে, তারপর হচ্ছে বিচ্ছু কামড়াবে, এগুলো কামড়াবে, তখন হচ্ছে অনেক বেশি চুলকাবে, তাই না? তো এই যে চুলকানি বলতে আমরা কি বুঝি? অ্যালার্জি, তাই তো? চুলকানি মানে আমরা বুঝি অ্যালার্জি, তার মানে জাহান্নামে গেলে তোমার হাত পা চুলকাবে, অ্যালার্জি। ইউসিনোফিল কি করে ভাই? অ্যালার্জিক অ্যান্টিবডি নষ্ট করে। আর কৃমির লার্ভা জাহান্নামে খাইতে দেওয়া হবে, ইউসিনোফিল কি করে? কৃমির লার্ভাকে মেরে ফেলে। তো
তো এইভাবে আমরা শ্বেত রক্তকণিকা যে পাঁচটা আছে এই পাঁচটার কাজ আলাদা করে মনে রাখতে পারবো। তাহলে দেখি আমরা আরেকবার যদি রিভাইজ করি, মামনি মতে ম্যাক্রোফেজ, মতে মনোসাইট, মতে নিউট্রোফিল, এরা করে কি সবগুলা জীবাণু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খেয়ে ফেলে। এরপরে লিম্ফোসাইটে কি বলছিলাম ভাইয়া? লিম্ফোসাইটে মনে রাখতে বলছিলাম লম্ফ সৈনিক। কেন? লিম্ফোসাইট আমাদের অ্যান্টিবডি তৈরি করে, এই জন্য লিম্ফোসাইটকে বলা হয় দেহের আণুবীক্ষণিক সৈনিক। এরপরে বলছিলাম ভাই বেজোফিল, বেজের উপর আমরা কি দিয়ে দাঁড়াই? পা দিয়ে দাঁড়াই, এজন্য বলছি বেজোফিল কি সিক্রেশন করে? হেপারিন। তো হেপারিনের কাজ কি? যেন রক্তনালীর ভিতরে রক্ত জমাট না বাঁধে। এরপরে প্রশ্ন হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল, সিন মানে পাপ, পাপ করলে যারা জাহান্নামে, জাহান্নামে গিয়ে তার হাত পা চুলকাবে, তার মানে ইওসিনোফিল অ্যালার্জিক অ্যান্টিবডি নষ্ট করবে। আর হচ্ছে কি করবে? সে কৃমির লার্ভা খাবে, তার মানে কৃমির লার্ভা নষ্ট করে দিবে ইওসিনোফিল। এইবার বলো শ্বেত রক্তকণিকার কাজ বুঝতে পারছো কিনা? একটু চ্যাট বক্সে বলো। আচ্ছা, ফয়সাল জোস ভাবে বুঝতে পারছে। আচ্ছা, এটা কি শহরত ভুয়ান ভালোভাবে বুঝতে পারছে, ইকরামুল ভালোভাবে বুঝতে পারছে, থ্যাঙ্কস। ইমাম হাসান হিস্টামিন, হ্যাঁ হিস্টামিন হচ্ছে বেজোফিল থেকেই আসে হিস্টামিন। বেজোফিল হচ্ছে, হিস্টামিন হচ্ছে অ্যালার্জির কাজ করে আর কি, অ্যালার্জি মানে বাড়ায় দেয়। ওই ইয়ার টেলিগ্রামটা ইনস্টল দেওয়া হয়েছে না, খোলা হয়েছে মোবাইল নাম্বার দিয়ে? আচ্ছা জাহাঙ্গীর ভাই আপনি মিউট করেন। আচ্ছা, আরেকটা কথা ভাই, সেটা হচ্ছে যে আমরা এডমিশন কোচিং এ আসলে কতটুকু পড়াই? আমাদের অনেকের টেন্ডেন্সি থাকে যে আমরা 2 বছরে বোধহয় আমরা যা পড়ি নাই ইন্টারমিডিয়েটের, এডমিশন কোচিং এ বোধহয় আমাদের সেগুলো পড়ানো হবে। এটা একটা ভুল ধারণা ভাই। এডমিশন কোচিং এর কাজ হচ্ছে তোমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য প্রিপেয়ার করা, ঠিক আছে? তোমার বিজ্ঞানী বানাবে না, এই হচ্ছে কথা। আসলে আমরা ততটুকুই পড়াই যতটুকু থেকে আসলে মেডিকেলের প্রশ্ন আসে বা ইম্পর্টেন্ট। যদি আসলে কোনো কিছু টপিক আমি না পড়াই, ধরে নিবা আসলে এগুলো মানে ব্যাখ্যা করার কিছু নাই বা বোঝানোর কিছু নাই, অথবা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। আর দাগানো বই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, দাগানো লাইনগুলো পড়লেই হবে। আচ্ছা, আমরা নেক্সট যাই তাহলে। হ্যাঁ, ম্যাক্রোফেজ আর মনোসাইট কি একই? হ্যাঁ, ম্যাক্রোফেজ মনোসাইট একই। মনোসাইট যখন সাইজে বড় হয় এটাকে বলা হয় ম্যাক্রোফেজ। আচ্ছা, এখানে আরেকটা কথা, আচ্ছা কিছু টার্মিনোলজি আমাদের জানা দরকার, ঠিক আছে? কিছু টার্মিনোলজি আমাদের জানা দরকার। আমাদের রক্তে প্রতি ঘন মিলিমিটার রক্তে আমাদের শ্বেত রক্তকণিকা থেকে 4000 থেকে 11000, প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকা থাকে 4000 থেকে 11000। এখন কোনো কারণে যদি এই শ্বেত রক্তকণিকা 11000-এর চেয়ে বেশি হয়ে যায়, 11000-এর চেয়ে যদি বেশি হয়ে যায়, এটাকে বলা হয় লিউকোসাইটোসিস। আমাদের শ্বেত রক্তকণিকার আরেক নাম হলো লিউকোসাইট। লোহিত রক্তকণিকার যেমন হচ্ছে এরিথ্রোসাইট, এরকম শ্বেত রক্তকণিকার আরেক নাম হচ্ছে লিউকোসাইট। কোন কারণে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি 11000-এর বেশি হয়ে যায়, এটাকে বলা হয় লিউকোসাইটোসিস। আচ্ছা, আর যদি কোনো কারণে শ্বেত রক্তকণিকা 4000-এর কম হয়ে যায়, এটাকে বলা হয় লিউকোপেনিয়া। ঠিক আছে ভাইয়া? তাহলে নরমাল রেঞ্জ হচ্ছে শ্বেত রক্তকণিকার কত? 4000 থেকে 11000। যদি 4000-এর চেয়ে কম হয়ে যায়, এটাকে বলা হয় লিউকোপেনিয়া। আর যদি 11000-এর চেয়ে বেশি হয়ে যায়, এটা হচ্ছে লিউকোসাইটোসিস। তার মানে স্বাভাবিক রেঞ্জের চেয়ে যদি লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা বেশি হয় লিউকোসাইটোসিস, যদি স্বাভাবিকের চেয়ে কম হয়ে যায় লিউকোপেনিয়া।
এরপরে আসি আরেকটা টপিক, সেটা হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া বলতে আসলে কি বোঝায়? লিউকেমিয়া মানে হচ্ছে, ধরো নরমালি শ্বেত রক্তকণিকা থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4000 থেকে 11000, সেই জায়গায় হয়ে গেছে ধরো 1 লাখ বা 2 লাখ। এইরকম অস্বাভাবিক ভাবে যদি হচ্ছে শ্বেত রক্তকণিকা বেড়ে যায়, তাহলে সেটাকে লিউকেমিয়া বলে। ঠিক আছে, তবে এখানে আরো একটা কথা আছে, লিউকেমিয়াতে শ্বেত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এটা যেমন সত্য, সেই সাথে সাথে লোহিত রক্তকণিকা আবার কমে যায়। ঠিক আছে, তো লিউকেমিয়াতে একই সাথে দুইটা ঘটনা ঘটে। লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া ব্লাড ক্যান্সারের দুইটা ঘটনা ঘটে, শ্বেত রক্তকণিকা অস্বাভাবিক হারে বেড়ে যায় আর লোহিত রক্তকণিকা কমে যায়, এটাকে বলা হয় লিউকেমিয়া। তাহলে দেখো আমরা কয়টা কথা নিয়ে, 3টা টার্ম নিয়ে কথা বলছি। লিউকোসাইটোসিস, যদি স্বাভাবিক রেঞ্জের চেয়ে লিউকোসাইট বেড়ে যায় বা শ্বেত রক্তকণিকা বেড়ে যায়, লিউকোসাইটোসিস। যদি স্বাভাবিক মানের চেয়ে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা কমে যায়, এটা হচ্ছে লিউকোপেনিয়া। আর লিউকেমিয়া কি? যদি শ্বেত রক্তকণিকা অস্বাভাবিক বেড়ে গেছে আর লোহিত রক্তকণিকা কমে গেছে, এটাকে বলা হয় ভাই লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। আর আমরা আগের বার বললাম এরাইথ্রোপয়েসিস। ইরাইথ্রোপয়েসিস মানে বলছিলাম যে হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে ইরাইথ্রোপয়েসিস, তাই তো? আর শ্বেত রক্তকণিকা তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ভাইয়া মায়ালোপয়েসিস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 4টা টার্ম। লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া হচ্ছে ইরাইথ্রোপয়েসিস, শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে মায়ালোপয়েসিস। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এবার আমরা অনুচক্রিকাতে চলে যাব। আচ্ছা, আমাদের এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে অনুচক্রিকা। এখন দেখো ভাই, অনুচক্রিকা আমাদের দেহে থাকে অনেক অল্প, 1.5 লাখ থেকে 3 লাখ, কিন্তু এটা গুরুত্ব কি? এটা গুরুত্ব অনেক বেশি। 1.5 লাখ থেকে 3 লাখ হওয়া সত্ত্বেও এদের কাজ হচ্ছে, আমাদের কোনো যদি ছোট একটা রক্তনালীও কেটে যায়, এইটা দিয়ে আমরা মারা যাইতে পারি। ভাই দেখবো অনেকে সুইসাইড করে, হাতের কবজিতে হচ্ছে আর্টারি কেটে সুইসাইড করে, সব রক্ত বের হয়ে যায়, মানুষজন হচ্ছে সুইসাইড করে এইভাবে। বা গরু ছাগল জবাই করলে কি আমরা গলার অনেক বড় হচ্ছে আর্টারি কেটে দেই যেন হচ্ছে মারা যায়, তাই তো? তো এটা কিভাবে মারা যায় আসলে? তো অনেক রক্ত বের হয়ে যায়, তখন আর রক্তটা জমাট বাঁধতে পারে না, এই যে কারণে তারা মারা যায় সেটাকে বলা হয় হ্যামোরেজিক শক। ঠিক আছে, হ্যামোরেজিক শকের কারণে মারা যায়। আমরাও ভাই হ্যামোরেজিক শকে মারা যাইতে পারি, যদি হচ্ছে আমাদের এই যে আর্টারি বা হচ্ছে ছোট ছোট রক্তনালী বা আমার ধমনী যদি কেটে ফেলি, দেখা যাবে আর রক্ত জমাট বাঁধতেছে না, আমরা হ্যামোরেজিক শকে মারা যাচ্ছি, সব রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যাবে। এইরকম যেন না হয়, আমরা যেন হ্যামোরেজিক শকে মারা না যাই, বা সামান্য একটু কাউরিলে সেটা হচ্ছে অনুচক্রিকা দিয়ে গেছে। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, এটা হচ্ছে মেইন কাজ। তবে এটার আরো কিছু কাজ আছে। এই কাজগুলো কি আমরা যদি হচ্ছে একটু দেখার চেষ্টা করি, ধরো তুমি মানববন্ধন করতেছো অথবা মিছিলে গেছো, হ্যাঁ তুমি হচ্ছে মেডিকেলে চান্স পাইছো, ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরে অমুক ভাই তমুক ভাই এরকম অনেক মিছিল বের করে, তো এরকম মিছিলের মধ্যে তুমি গেছো। এখন মিছিলে যাওয়ার পরে হয়েছে কি, বিরোধী পক্ষ এসে ছুরি কাঁচি রামদা নিয়ে কোপানো শুরু করছে। এখন বিরোধী পক্ষের একটা কোপ এসে ধরো তোমার হাতের মধ্যে লাগছে, অথবা তোমার পাশে যেই লোক সেই লোকের কাছে হচ্ছে কোপ লাগছে। এখন কারো হাতে যদি কোপ লাগে, রক্তনালী কেটে গেছে, আমাদের সবার প্রথম কাজ হবে কি ভাই? ওই জায়গাটা চেপে ধরবো আমরা, তাই যেন রক্ত না বের হয়, তাই না? যে জায়গাটা কেটে গেছে সবার প্রথমে করবে কি, জায়গাটা চেপে ধরবে যেন রক্ত না বের হয়। তো অনুচক্রিকা সবার প্রথমে যে কাজটা করে, অনুচক্রিকা সেরাটোনিন সিক্রেশন করে রক্তনালীটাকে সংকুচিত করে দেয়, যেন যেখানে কেটে গেছে সেখানে অনেক বেশি রক্ত না বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে কোথাও যদি কেটে যায়, সেখানে প্রথম কাজ হচ্ছে অনুচক্রিকা যায়, অনুচক্রিকা একটা থলের মতো, এই থলে যখন নিজেকে ভেঙে দেয়, ভিতর থেকে অনেক কিছু বের হয়ে আসে। ঠিক আছে, এই অনেক কিছুর মধ্যে সেরাটোনিন একটা পদার্থ। ঠিক আছে, আমাদের অনুচক্রিকা যখন নিজেকে ভেঙে ফেলে বা অনুচক্রিকার ভিতরে অনেক কিছু আছে, হ্যাঁ ধরো একটা বেলুনের ভিতরে তুমি পানি ঢুকাইলা, আর এটাকে যদি ফুটা করে দাও, বা যখন ফুটা করবে সবগুলা পানি একসাথে বের হয়ে যাবে, তাই তো? তো অনুচক্রিকা ধরে এরকম যে এরকম অনেকগুলা পদার্থ
রক্ত ভর্তি একটা বেলুন, আর যখনই কোথাও রক্তনালী কেটে গেছে এখানে গিয়ে অনুচক্রিকা গুলো ফেটে যায়, ফেটে যাওয়ার ফলে ভিতর থেকে অনেক কিছু বের হয়ে আসে। কি কি বের হয়ে আসে আমি বলবো, তবে প্রথমে জানো সেরাটোনিন বের হয়ে আসে। এটা করে কি রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়, ঠিক আছে, রক্তনালীকে সংকুচিত করে দেয় যেন হচ্ছে রক্তপাত বন্ধ হয়। এই হচ্ছে প্রথম কাজ। এবার আসো, যদি সেরাটোনিন দিয়ে রক্তনালী সংকুচিত করে রক্ত বন্ধ না করা যায়, তখন এরা করে কি অনেকগুলো অনুচক্রিকা মিলে হাতে হাত ধরে দাঁড়ায় যায়, একটা মানববন্ধন করার চেষ্টা করে, তাই তো? আমরা মানববন্ধন করি না, একজন আরেকজনের হাত ধরি, তো এরকম অনুচক্রিয়া গুলো করে কি একজন আরেকজনের সাথে হাতে হাত ধরে ক্ষতস্থানটা মেরামত করার চেষ্টা করে, যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাস, এরকম। এটাকে বলা হয় প্লাটিলেট প্লাগ, ঠিক আছে? প্লাটিলেট গুলো যদি নিজেদের হাতে হাত ধরে মানববন্ধন করে এটাকে বলে প্লাটিলেট প্লাগ। এখন এই প্লাটিলেট প্লাগ তৈরি করার পরেও যদি রক্ত পড়া বন্ধ না হয়, যদি প্লাটিলেট প্লাগ গঠন করার পরেও রক্ত পড়া যদি বন্ধ না হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে ব্লাড ক্লট তৈরি হয়, ঠিক আছে? ব্লাড ক্লট কি এটা আসতেছি, হ্যাঁ, ব্লাড ক্লট তৈরি হয়। এখন ব্লাড ক্লট কি এটা দেখি কোথায় কি আছে। ব্লাড ক্লটে যাওয়ার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর আছে। এখন ক্লটিং ফ্যাক্টর বলতে কি বোঝায়, একদম সহজ কথা ভাই, যারা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তারাই হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, এক কথায় শেষ। যারাই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তারাই হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। তো এই ক্লটিং ফ্যাক্টর আমাদের বডিতে অনেকগুলো থাকলেও আমাদের জন্য মুখস্থ করতে হবে প্রথম 4টা। আর এই প্রথম 4টা মুখস্থ করার জন্য একটা ছন্দ আছে, সেই ছন্দটা দেখো ভাইয়া, ফুল পরে টুপ করে, ঠিক আছে? দেখো এই যে আমাদের যে অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর আছে এগুলো মুখস্থ করতে হবে না সবগুলা, 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, আমাদের মুখস্থ করতে হবে প্রথম 4টা। মনে রাখো ছন্দ কি ভাইয়া, ফুল পরে টুপ করে। ফতে দেখো ফিব্রিনোজেন, পতে প্রথমিন, টিতে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, কতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে ফিব্রিনোজেন হচ্ছে 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, প্রথমিন হচ্ছে 2 নাম্বার, থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম। এবং বিশ্বাস করো ভাই, এই যে 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের নাম কি, এটাই 2016 সালে মেডিকেলের প্রশ্ন আসছিল, ঠিক আছে? 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের নাম কি তোমরা একটু বলো তো দেখি, 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের নাম কি, একটু চ্যাট বক্সে বলো। নাজিম ভাই একটু চ্যাট অন করে দেন। আসসালামু আলাইকুম আমির ভাই, একটা কথা বলতাম। আমি সাদিক, প্যানেলিস্ট। বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওরা তো নতুন, তো অনেকে বুঝতেছে না কোয়েশ্চেন এবং আনসার সেশন যেই বক্সটা আছে, এখানে সবাই বলতে মানে ওই সাউন্ড প্রবলেম, রেকর্ড করব, বুঝতেছি না, এইসব জিনিস লিখতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি, তো কোয়েশ্চেন এবং অ্যান্সার সেশন বক্সটা হচ্ছে শুধু মাত্র প্রশ্নের জন্য। যদি আজকের লেকচারে কোনো প্রশ্ন থাকে তাহলে এইখানে যেন লেখা হয়। আর বুঝতেছি না ভাই, এটা আরেকবার রিপিট করেন, এইসব যদি কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে চ্যাট বক্স তাদের জন্য আছে, তারা যেন চ্যাট বক্সে এটা লিখে। এটাই বলার ছিল। ধন্যবাদ ভাই। আচ্ছা। আর সাউন্ডের প্রবলেম একটা বিষয় হচ্ছে ভাই, যে পুরা পৃথিবী এখন পর্যন্ত এতটা উন্নত হয় নাই যে আমি 2 ঘন্টা কথা বলবো সেখানে 5 সেকেন্ড বা 2 সেকেন্ড বাফারিং হবে না। দুনিয়াতে এরকম কোনো জায়গা নাই, এই হইলো প্রথম কথা। যে 1-2 সেকেন্ড যদি বাফারিং হয় এটা মেনে নেওয়া লাগবে, এটা মেনে নিয়েই অনলাইন ক্লাস। এরপরের কথা হচ্ছে আমার এখানে ইন্টারনেট কানেকশন আনস্টেবল আছে কিনা বা স্টেবল আছে কিনা, আমার এখানে ল্যাপটপ হচ্ছে সেন্সর আছে, এটা দেখায়। তো যদি এমন হয় আমার কথা সবাই শুনতে পাচ্ছে, আমার প্যানেলিস্ট, আমার এক্সিকিউটিভ সবাই শুনতে পাচ্ছে, আর তোমরা শুনতে পাচ্ছ না, তার মানে ভাই তোমার নিজের এলাকায় প্রবলেম আছে। তুমি যত দামি ওয়াইফাই ইউজ করো না কেন, আমি নিজে আমার মেডিকেলে হচ্ছে ধরো 12 এমবিপিএস ওয়াইফাই ইউজ করি, কিন্তু এরপরেও আমার হচ্ছে দেখা গেছে ইউটিউব চালাইতে আটকে আটকে যায় অনেক সময়। সো ব্যান্ডউইথ আসলে ইউজ করা মানে সবসময় তুমি 12 এমবিপিএস পাবা এরকমটা না, ব্যান্ডউইথের স্পিড ফল করে তারপর হচ্ছে উপরে ওঠে। তো ইন্টারনেট স্পিডোমিটারটা হচ্ছে এখানে ভালো, যে কখন তোমার স্পিড কি রকম। তো এখন বিষয় হচ্ছে যে তোমার স্পিড যদি ফল করে ভাই, এখানে আমি কিছুই করতে পারবো না, এই হইলো কথা। আচ্ছা, আর সাউন্ড কম, সাউন্ড ভাই আমি যথেষ্ট জোরে কথা বলি এবং আমার কথা 3 বারই দূর থেকেও শোনা যায়। তোমরা নিজেদের ডিভাইসের ভলিউমটা একটু বাড়ায় নেওয়ার চেষ্টা করো ভাই। অনেকে করে কি হেডফোন লাগায়, হেডফোনে ভলিউম কমানো থাকে, হেডফোনের ভলিউম আর বাড়ায় না। এখন এখানে সমানে বলতেছে ভলিউম কম, আমি চিল্লাইতে চিল্লাইতে গলা ভাঙে ফেলতেছি, কিন্তু এরপরও দেখা যাচ্ছে তারা শুনতেছে না। যদি এরকম হয়, অথবা তোমার এলাকায় বৃষ্টি হইতেছে, তুমি স্বভাবতই ভাই আমার কথা শুনবা না, একটু অল্প শুনবা। এখন এগুলো তো আসলে আমার পক্ষে মানে বৃষ্টি থামাই দেওয়া, তোমার এলাকায় বৃষ্টি হচ্ছে এটা আমি থামাই দিব, এটা আমার পক্ষে সম্ভব না ভাই। এই হচ্ছে সাউন্ড আর হচ্ছে এই যে
কথা আটকে যায় কিনা, এগুলো নিয়ে হচ্ছে মানে এই হচ্ছে নির্দেশনা। আর বই কোথায় পাবা, বা হচ্ছে তোমার ধরো কারেন্ট চলে গেছিল, তুমি ক্লাস করতে পারো না, রিপিট করো, এই প্রবলেম গুলো ভাই এক্সিকিউটিভ ভাইদের জানাইলে ভালো হয়। আচ্ছা, আমিনা বলছে ক্যালসিয়াম। আচ্ছা, আজাদ বলছে ক্যালসিয়াম, আমিনুল বলছে ক্যালসিয়াম, নাইমা বলছে ক্যালসিয়াম। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই বলছো ক্যালসিয়াম, হ্যাঁ আমি বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম চারটা ক্লটিং ফ্যাক্টর ফুল করে টুপ করে। 2016 সালে এটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল যে 4 নম্বর ক্লটিং ফ্যাক্টর কোনটি। ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আচ্ছা, তো আমরা যদি ব্লাড ক্লটিং এর দিকে যাই, বা ক্লট বলতে আসলে কি বোঝায়, এটা হচ্ছে আমাদের যখনই ক্ষতস্থান হয় বা কোনো জায়গায় যখন কেটে যায়, সেখানে অনুচক্রিকা গুলো হচ্ছে ভেঙে যায়। ঠিক আছে, অনুচক্রিকা গুলো ভেঙে গিয়ে করে কি, থ্রম্বোপ্লাস্টিন সিক্রেশন করে। খেয়াল করছো ভাই, যখনই হচ্ছে কোনো জায়গায় কেটে যায় নর্মালি অনুচক্রিকা ইনটেক্ট থাকে, কিন্তু যখনই অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসে, যে জায়গা কেটে গেছে তার মানে ওই জায়গা কি বাতাসের সংস্পর্শে আসছে, ওই জায়গার অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করে। আর এই থ্রম্বোপ্লাস্টিন করে কি, প্রথম মিনকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, প্রথম মিনকে অ্যাক্টিভেট করে থ্রম্বিনে পরিণত করে। প্রথম মিন হচ্ছে নিষ্ক্রিয়, থ্রম্বিন হচ্ছে সক্রিয়। এই জন্য থ্রম্বোপ্লাস্টিনের আরেক নাম হচ্ছে প্রথম মিন অ্যাক্টিভেটর। ঠিক আছে, প্লিজ খেয়াল করো। তাহলে আমাদের যে অনুচক্রিকা ভেঙে গেছে, এই অনুচক্রিকা কি করে, এই অনুচক্রিকা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করে। এই থ্রম্বোপ্লাস্টিন কি করে, এরা প্রথম মিন অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, নিষ্ক্রিয় প্রথম মিনকে অ্যাক্টিভেট থ্রম্বিনে পরিণত করে। এই থ্রম্বিন কি করে, পরবর্তীতে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। এই ফাইব্রিন মানে কি, ফাইব্রিন মানে ফাইবার বা সুতা, একেবারে সহজ কথা, ফাইব্রিন মানে ফাইবার বা সুতা। আর এরপরে এই ফাইব্রিন জালক করে কি, অনেকগুলা সুতা মিলিয়ে মিলিয়ে, দেখো ফাইব্রিন পলিমার মানে জাল গাঁথে। ঠিক আছে, এরা জাল তৈরি করে। তো আলটিমেটলি এই যে জাল তৈরি করলো, দেখো ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার, আর ফাইব্রিন মনোমার থেকে আলটিমেটলি ফাইব্রিন পলিমার, এই যে জাল তৈরি হইলো, এই জালের মধ্যে পরবর্তীতে কি হয়, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এই জালের ফাঁকে ফাঁকে ঢুকে আটকে যায়। তো এই জালের ফাঁকে ফাঁকে ঢুকে যখন আটকে যায়, তো ওই জায়গাটা মেরামত হয়ে গেল, তাই না? তো ওই জায়গা দিয়ে আর রক্ত বাইরে যাওয়া সম্ভব না। তো এই যে জিনিসটা, এটাকে বলা হয় ব্লাড ক্লট। ঠিক আছে, তো এইটাই হতে কি এসে ভেঙে যাবে, ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হবে। থ্রম্বোপ্লাস্টিন কি করবে, থ্রম্বোপ্লাস্টিন কি করবে, প্রথম মিন অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে প্রথম মিনকে থ্রম্বিনে পরিণত করবে। এরপরে থ্রম্বিন কি করবে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে। আর ফাইব্রিন মনোমার করবে কি, ফাইব্রিনে জাল গঠন করবে। আর এই জালের মধ্যে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো সবগুলো ঢুকে ঢুকে হচ্ছে একটা ক্লট ফর্মেশন করবে। তো এই হচ্ছে ক্লটিং এর প্রসেস। এখন বিষয় হচ্ছে, এই যে ক্লট তৈরি হওয়ার পরে, ধরো গরু জবাই করার পরে যে দলা দলা রক্ত হয়, এগুলোই হচ্ছে ব্লাড ক্লট। গরু জবাই করা দেখছো সবাই কুরবানিতে, তো রক্তটা যে দলা বাঁধে এটাকে বলা হচ্ছে ব্লাড ক্লট। তো এই যে দলা বাঁধা যে রক্তটা, এটা দেখতে পুডিং এর মতো, তাই না? পুডিং এর মতো দেখা যায়, যে হচ্ছে দলা বাঁধা যে রক্তটা। তো এটাকে যদি তুমি চাপ দাও, দেখবা ভিতর থেকে পানি বের হয়ে আসতেছে। দলা বাঁধা রক্তটা যদি হাতে নিয়ে চাপ দাও, দেখবা ভিতর থেকে পানির মতো কিছু পদার্থ বের হয়ে আসতেছে। তো এই যে জমাট বাঁধা রক্তকে যদি তুমি চাপ দাও, তাহলে এই যে পানির মতো যে জিনিসটা বের হয়ে আসে, ওইটাকে বলা হয় সিরাম। ঠিক আছে, এই জমাট বাঁধা রক্তকে বলা হয় সিরাম। আর প্লাজমা, এটা কি আমরা হচ্ছে আগেই বলছি, রক্তের যে তরল অংশ এটাই হচ্ছে প্লাজমা। রক্ত রসের ইংরেজি হচ্ছে প্লাজমা। আর সিরাম কি, আমরা যদি একটা দলা বাঁধা রক্তকে যদি চাপ দেই, ভিতর থেকে যে পানির মতো পদার্থটা বের হয়ে আসে, এটা হচ্ছে সিরাম। তাহলে প্লাজমা আর সিরামের পার্থক্যটা কি? প্লাজমা আর সিরামের পার্থক্যটা হচ্ছে প্লাজমাতে সবগুলা ক্লটিং ফ্যাক্টর ইনট্যাক্ট অবস্থায় থাকে।
কোনো ক্লটিং ফ্যাক্টর ব্যবহার হয় নাই, তাই তো? যখন হচ্ছে নর্মাল রক্ত সবগুলা ক্লটিং ফ্যাক্টর ইনট্যাক্ট আছে, কোনোটা ইউজ হয় নাই। কিন্তু সিরাম মানে কি, রক্তটা জমাট বাঁধছে বা দলা বাঁধছে, তার মানে প্লাজমাতে যেই ক্লটিং ফ্যাক্টর গুলো ছিল এই ক্লটিং ফ্যাক্টর গুলো অলরেডি ইউজ হয়ে গেছে। তার মানে প্লাজমাতে যে ক্লটিং ফ্যাক্টর গুলো আমি পাবো, সিরামে এই ক্লটিং ফ্যাক্টর গুলো পাবো না। তাহলে প্লাজমা আর সিরামের মেইন পার্থক্য হচ্ছে ভাই যে প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টর থাকে, সিরামে ক্লটিং ফ্যাক্টর থাকে না। দেন আরেকটা প্রশ্ন, ভাই ক্লটিং ফ্যাক্টর গুলো এই যে রক্ত জমাট বাঁধার এখানে কোথায় ইউজ হয়? এই যে ভাই প্রত্যেকটা যে বিক্রিয়া আছে, এই যে 4টা স্টেজ দেখছি আমরা, এই 4টা স্টেজের প্রত্যেকটা বিক্রিয়াতে আমাদের ক্লটিং ফ্যাক্টর গুলো প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে? প্রত্যেকটাতে বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে। তো এইভাবে রক্ত যখন ক্লট তৈরি হয়, প্লাজমাতে যত ক্লটিং ফ্যাক্টর আছে সবগুলা নিঃশেষ হয়ে যায়। সো ক্লটকে যখন আমরা চাপ দিই বা দলা বাঁধা রক্তকে যখন চাপ দেই, তখন এটার মধ্যে আর কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। তো এই হচ্ছে প্লাজমা আর সিরামের মধ্যে পার্থক্য, ঠিক আছে? প্লাজমা হচ্ছে সরাসরি রক্তের তরল অংশ, আর সিরাম হচ্ছে দলা বাঁধা একটা রক্তকে যদি আমরা চাপ দেই, চাপ দিলে যে তরল অংশটা পাবো সেটা হচ্ছে সিরাম। এবার বলো এতটুকু ক্লিয়ার কিনা? একটু মরিন সুলতানা, হ্যাঁ সারেগামা পার মতো শোনা যাচ্ছে, সারেগামা পার মতো শোনা যাচ্ছে, কারণ তোমার এলাকায় নেটওয়ার্কের প্রবলেম। আবির চৌধুরী, জয় ভাইয়া 6বার বুঝাইছি রক্ত জমাট বাঁধার প্রসেস, আবার বলবো? আচ্ছা ঠিক আছে, আবার বলবো। আচ্ছা বাকি সবাই বুঝতে পারছে? আচ্ছা, আব্দুল্লাহ আল ফাহিম ভালো মতো বুঝতে পারছে। ক্যালসিয়াম প্রভাবক হিসেবে থাকে কিনা? ভাই ক্যালসিয়ামও তো ক্লটিং ফ্যাক্টর, আমি তো বললাম যে সবগুলা বিক্রিয়া হয়তো ক্লটিং ফ্যাক্টর গুলো লাগে। আচ্ছা মহসিনা ঋতু বলছে অনেক সুন্দর করে বুঝান, থ্যাঙ্কস ভাইয়া। জান্নাতুল ফেরদৌস, অনেকবার কোশ্চেন করছো কিন্তু আনসার পাওয়া নাই। কি বিষয় হচ্ছে যে আমার এখানে দেখতেছি কোশ্চেন আনসার বক্সে 467টা প্রশ্ন, এদের বেশিরভাগই হচ্ছে অযাচিত প্রশ্ন। দেখা গেছে যে ভাই আমি ডাইজেস্ট পাই নাই, কোন এডিশনের বই পড়বো। তোমরা যদি এরকম প্রশ্ন বেশি করো তাহলে দেখা যাবে যে রিয়েল প্রশ্ন তোমাদের ভাইয়ারা যারা আছে প্যানেলে উত্তর দেওয়ার জন্য তাদের কাছে যাচ্ছে না। এখন এটা তোমাদেরই দোষ, আমরা তো কিছু করতেছি না। আচ্ছা একজন বলছো অনুচক্রিকায় ভেঙে কি বের হয়, এটা বলি নাই। আচ্ছা অনুচক্রিকা ভেঙে আমি তো এক জায়গায় বললাম সেরাটোনিন বের হয়, আবার এক জায়গায় থ্রোম্বোপ্লাস্টিন বের হয়, আরো অনেক কিছু বের হয় ভাইয়া, এডিপি বের হয়, থ্রোম্বাক্সিন এ2 বের হয়, অনেক পদার্থ বের হয়। এত কিছু তোমাদের লাগবে না, তোমাদের যা সেরাটোনিন আর হচ্ছে এই থ্রোম্বোপ্লাস্টিন এই দুইটা জানলেই হবে। আচ্ছা অনেকে বলছো সিরাম আরেকবার বুঝাইতে। ভাই গরু জবাই করার পরে গরুর রক্ত যে জমাট বাঁধে, এই দলা রক্ত নিয়ে চাপ দিবা, দলা রক্তরে ধরো হচ্ছে চাপ দিয়ে পানি বের করবা, এটাই হচ্ছে সিরাম। আচ্ছা এখন দেন প্রশ্ন হচ্ছে যে নরমালি আমাদের দেহে তো এই যে ক্লটিং ফ্যাক্টর গুলো রক্ত রসেই থাকে, তাই না? নরমালি রক্ত রসের মধ্যে ক্লটিং ফ্যাক্টর গুলো থাকে, কিন্তু কেন আমাদের রক্তর ক্লটিং ফ্যাক্টর থাকার পরেও রক্তগুলো কেন জমাট বাঁধে না? এরকম একটা প্রশ্ন আসে, তাই না? যে কেন এই যে রক্ত ক্লটিং ফ্যাক্টর গুলো থাকার পরেও কেন হচ্ছে আমাদের রক্তটা জমাট বাঁধে না? এটার উত্তর হচ্ছে 3টা কথা। প্রথম কথা হচ্ছে রক্তনালীর ভিতরটা ভাই অনেক পিছলা, ঠিক আছে? রক্তনালীর ভিতরটা অনেক পিছলা। আর দ্বিতীয় কথা হচ্ছে রক্ত অলওয়েজ দৌড়ের উপর থাকে, প্রায় 11 কিলোমিটার/আওয়ার গতিতে থাকে রক্ত। তো এই যে দৌড়ের উপর থাকে আর পিছলা, রক্তনালীর ভিতরটা পিছলা, এই জন্য হচ্ছে এরা জমাট বাঁধতে পারে না। এরপরে আরেকটা কথা হচ্ছে রক্তে হেপারিন থাকে, তাই তো? আমরা বলছিলাম বেজোফিল থেকে হেপারিন তৈরি হয়, তাই তো? এই যে হেপারিন থাকার কারণে রক্ত হচ্ছে আমাদের রক্তনালীর ভিতরে জমাট বাঁধে না। তো এই হচ্ছে 3টা কারণ, যে রক্তনালীর ভিতরটা হচ্ছে পিছলা, এরপরে হচ্ছে রক্ত দৌড়ের উপর থাকে, আর একটা হচ্ছে রক্তে হেপারিন থাকে। হিমোস্ট্যাটিক প্লাগ আর প্লাটিলেট প্লাগ কি এক? হ্যাঁ একই কথা। আচ্ছা এরপরে আসো তোমাদের একটা পোল দিচ্ছি।
তোমরা একটু পোলে ভোট দাও, দেখি তোমাদের হচ্ছে পড়াশোনায় কতটুকু মনোযোগ ছিল। মাহমুদুল হাসান, গাজী আজমল থেকে পড়াইতেছি, একদম লেটেস্ট এডিশন। সুমাইয়া নূর লীরা, ভাইয়া আমি আমার মাপ চাইতে হবে, আমার পক্ষে আসলে আর জোরে বলা সম্ভব না। এরপর যদি জোরে বলতে হয় আমার এখানে মাইক নিয়ে বসতে হবে ল্যাপটপের সামনে। বই পুরাটা পড়বা না, শুধু দেখানো অংশ পড়বা। হ্যাঁ, রাকিব রাফি বলছে আমার ভয়েস পারফেক্ট। হ্যাঁ ভাই, আমি অনেক জোরে কথা বলি ভাই, অনেক জোরে কথা বলি। হ্যাঁ, এই তো সবাই বলতেছে তারা ভালোই শুনতেছে। এখন আরো জোরে কথা বলবো, জোরে কথা বলবো। আসলে তো ভাই মানে আমিও তো মানুষ, আমারও তো হচ্ছে একটা লেভেল আছে। আমি তো চাইলেই হচ্ছে ডাইনোসরের মতো হচ্ছে গলা দিয়ে আগুন বের করে হুংকার দিতে পারবো না, তাই না? আমারও ভয়েসের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। হ্যাঁ, জাহিদ আকরাম বলতেছে কান ফেটে যাইতেছে, যারা শুনতে পায় না তাদের কানে প্রবলেম। হ্যাঁ, হইতে পারে ভাই, আসলে আমি প্রচুর জোরে কথা বলি। হ্যাঁ, খালিদ মাহমুদ এতক্ষণে আমার প্রতি দরদ করছে একজন, আমার মনে হয় একটু আস্তে কথা বলা উচিত। হ্যাঁ, এই তো খালিদ হচ্ছে। হ্যাঁ, আমার আম্মাও বলে এটা, প্রত্যেকদিন ক্লাস শেষ করে আমার আম্মা বলে তুই এত জোরে কথা বলিস কেন। আমি কোন মেডিকেলে পড়ি? আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, 5th ইয়ারে, জান্নাতুল নাইমা। আচ্ছা, নাফিসুর রহমান তালুকদার বলছে হ্যাঁ, যারা শুনতে পারতেছে না তাদের হচ্ছে এনামুলিয়ান হুঙ্কার দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা পোল পোল শেষ করি। আচ্ছা, এই যে তোমরা যে হচ্ছে মানে চ্যাটে বেশি সময় কাটাচ্ছ আর কোশ্চেন অ্যান্সার বক্সে হুদাহুদি সময় কাটাচ্ছ, এটার প্রমাণ হচ্ছে এটা। দেখো ভাই, আমি একেবারে ভেঙে বলে দিছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা যে 3টা প্রশ্ন দিছি প্রত্যেকটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে? আমি বলছি এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা, আর পয়েসিস মানে তৈরি হওয়া, এরিথ্রোপয়েসিস মানে আরবিসি, আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়া। এটা হচ্ছে এটাও তোমরা হচ্ছে 11% লোক ভুল দেখাইছো ভাই। এই যে এটা ওই কোশ্চেন আনসার বক্সে আর চ্যাট বক্সে শুনতে পাচ্ছি না, বা বেশি মানে বেশি সময় ওইদিকে দিলে এরকমই হবে, ক্লাসে মনোযোগ না দিয়ে ওইদিকে সময় দিয়ে, মানে এটা যারা ভুল করছো, এটা যারা ভুল করছো সত্যি বলতে তারা কপাল পোড়া। আমি আর কিচ্ছু বলবো না। অদানাদার শ্বেত রক্তকণিকা আমি বলে দিছি, যাদের নামের শেষে ফিল আছে তারা হচ্ছে দানাদার। এরপরে হচ্ছে 3% মানুষ দিচ্ছে নিউট্রোফিল, 2% দিচ্ছে ইওসিনোফিল, 2% দিচ্ছে বেজোফিল। এরা কপাল পোড়া, আমি কিছুই বলবো না এগুলো নিয়ে। কোনটি প্লাজমা প্রোটিন নয়? আমি বলছি জিপিএ 5 হচ্ছে প্লাজমা প্রোটিন। তো দেখো ভাই, এই যে যারা হচ্ছে বারবার চ্যাট বক্সে হচ্ছে মানে এটা বলতেছো ওটা বলতেছো, টপিকের বাইরে কথা বলতেছো, কোশ্চেন আনসার বক্সে হচ্ছে মানে ইচ্ছা মতো হচ্ছে যা খুশি তাই লিখতেছো, তাদের অবস্থা এই যে দেখো ভাই, আমি ক্লাসে যা পড়াচ্ছি এগুলোর প্রতি মনোযোগ দিতেছো না। তো এই যে এগুলো হচ্ছে খুবই সহজ প্রশ্ন, আর এগুলো একটা ভুল করছো মানে ভাই
তোমার সরকারি মেডিকেল তো দূরের কথা, 10,000 জনের পিছনে হবে তোমার সিরিয়াল। 1 লক্ষ যদি পরীক্ষা দেয় না, তাহলে হচ্ছে তোমার সিরিয়াল হবে 10,000 জনের পিছনে। এদের এইরকম সহজ প্রশ্ন যদি একটাও ভুল করো তাহলে হচ্ছে 10,000 জনের পিছনে, যদি 3টা ভুল করো 30,000 জনের পিছনে। তোমার হয়তো বেসরকারিতেও পড়া লাগবে না, এই হইলো কথা। ঠিক আছে, এগুলো সবগুলোই মেডিকেলে আসা প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। তো ভাই এখনো সময় আছে, অনুরোধ করি ক্লাসে মনোযোগ দাও, যতটুকু পড়ানো হয় ততটুকু পড়ো। আচ্ছা, এরপরে যেটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে লিম্ফ বা হচ্ছে লসিকা। আমি চ্যালেঞ্জ করতে পারি এই ক্লাসে যতজন আসো একজনও মানুষ নাই যারা লসিকা জিনিস কি এটা বুঝো। যদি এমন কেউ বলতে পারো যে লসিকা, সে বলছে আমি পড়ানো ছেড়ে দিব। ঠিক আছে ভাই, আমি নরডেমের গ্রুপ 4 এর সেকেন্ড বয় ছিলাম, আমি পুরা ইন্টারমিডিয়েট লাইফ হচ্ছে সাফার করছি, লসিকার উত্তর আমি কারো কাছে পাই নাই। লসিকা বলতে কি বুঝায় কেউ আমরা বলতে পারিনি। আমি চ্যালেঞ্জ করতেছি তোমাদের মধ্যে একজন মানুষও নাই যে লসিকা কি এটা বলতে পারবা। ঠিক আছে, সো প্লিজ এটা বুঝাচ্ছি, পুরা জীবন কাজে দিবে, একটু হচ্ছে মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এখানে খেয়াল করো, নরমালি আমাদের রক্তনালী তৈরি হয় হচ্ছে হৃৎপিণ্ড থেকে, যে ধমনী যারা আছে ধমনী তৈরি হয় হচ্ছে হৃৎপিণ্ড থেকে। তো আর্টারি হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে আসে, আর এই আর্টারি এসে কোষিক জালিকাতে ভাগ হয়। কোষিক জালি ইংরেজি হচ্ছে ক্যাপিলারি। ঠিক আছে, তো আর্টারি এসে কোষিক জালিকাতে ভাগ হয়। এরপরে হচ্ছে এই কোষিক জালিকাগুলো সবাই মিলে আবার কি তৈরি করে ভাই, শিরা তৈরি করে বা হচ্ছে ভেইন তৈরি করে। ঠিক আছে, তো ধমনী, মাঝখানে কোষিক জালিকা, আর হচ্ছে শিরা, এই হচ্ছে নর্মাল কথাবার্তা, তাই তো? ধমনী, কোষিক জালি আর শিরা। তো বিষয় হচ্ছে যে এই ধমনী দেখো তো একটা মোটা পাইপের মতো, তাই না? এই অনেক মোটা একটা পাইপের মতো। আর এই কোষিক নালিকাগুলো দেখো তো চিকন পাইপ, তাই তো? অনেক চিকন চিকন, তাই তো? অনেক চিকন চিকন। তো বিষয় হচ্ছে যে অনেক মোটা একটা পাইপ দিয়ে ধরো রক্ত আসতেছে, এখানে এসে কোষিক জালিকার পাইপ গুলো অনেক ছোট বা অনেক চিকন। তো এই চিকন পাইপের উপর কি অনেক বেশি চাপ পড়বে, তাই না? খুব মনোযোগ দাও ভাই, একটা মোটা পাইপ দিয়ে পানি আসতেছে, এখানে এসে তুমি চিকন পাইপের ভিতরে দিচ্ছ, তো চিকন পাইপের গায়ের উপর কি অনেক বেশি চাপ পড়বে, তাই তো? এই অনেক বেশি চাপ পড়ার কারণে হচ্ছে কি আমাদের রক্তের প্রোটিন আর রক্ত কণিকা ছাড়া রক্তের বাকি যা উপাদান হয়ে আসে কোষিক জালিকার বাইরে বের হয়ে আসে। শুধুমাত্র বাইরে বের হইতে পারে না কোনটা, বাইরে বের হইতে পারে না ভাইয়া প্রোটিন আর হচ্ছে রক্ত কণিকা। কেন এগুলো বের হইতে পারে না? কারণ এদের সাইজ বড়। ঠিক আছে, তো এই যে কোষিক জালিকার চতুর্দিকে আমাদের রক্তের যত উপাদান আছে প্রোটিন আর রক্ত কণিকা বাদে সবকিছু হচ্ছে বের হয়ে আসে। ঠিক আছে, ধমনী যেই দিকে, কৈশিক নালিকার যেই দিকে ধমনী অবস্থিত, কৈশিক নালিকার যেই দিকে ধমনী অবস্থিত, এই দিকে একেবারে প্রত্যেকটা কৈশিক নালিকা থেকে প্রোটিন আর রক্তকণিকা বাদে বাকি সব হচ্ছে বাইরে বের হয়ে চলে আসে। আবার মজার বিষয় হচ্ছে কৈশিক নালিকার যেই দিকে ধমনী গঠিত হয় সেই দিকে এই জিনিসগুলো আবার ধরো ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, মজার একটা বিষয়। তা আবার যখন ভিতরে ঢুকে যায়, এইখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, যদি 10 ml বাইরে বের হয় ধমনীর প্রান্তে, কৈশিক নালিকার যেদিকে ধমনী অবস্থিত এই দিকে যদি 10 ml বের হয়, এই দিকে ঢুকে হচ্ছে 9 ml। ঠিক আছে, শিরার প্রান্তে এসে ঢুকে 9 ml। তো এই যে 1 ml বাইরে থাকে যায়, ঠিক আছে, এই যে 1 ml এখানে স্থায়ী থেকে যায়, এই জিনিসটাকে বলা হয় ভাইয়া লসিকা। ঠিক আছে ভাইয়া, প্লিজ খুব মনোযোগ দিয়ে খেয়াল করো ভাই, আমি কোনো জিনিস 4 বারের কম বুঝাই না, প্লিজ মনোযোগ দাও। কৈশিক জালিকার যেই প্রান্তে ধমনী আছে সেই প্রান্তে তোমার অনেক চাপের কারণে কৈশিক নালিকা থেকে আমাদের রক্ত কণিকা আর প্রোটিন বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে বের হয়ে আসে। আর শিরা যেই পাশে আছে কৈশিক নালিকার এই দিকে হচ্ছে সবাই এসে ঢুকে পড়ে, তাই তো? কিন্তু বিষয় হচ্ছে এই দিকে যদি 10 ml বের হয়, ঢুকে হচ্ছে 9 ml, তাহলে বাকি থাকলো এখানে 1 ml। এই 1 ml টা হচ্ছে লসিকা। এখন বিষয় হচ্ছে ভাই, যদি এই 1 ml এখানে থেকে যায় সারা জীবনের জন্য, তাহলে আমরা হচ্ছে আস্তে আস্তে মোটা হইতে থাকবো, তাই না? আমাদের শরীরে সব কৈশিক জালিকার ওখানে পানি দ্বারা ভর্তি হইতে হইতে আমরা একেবারে জিরো ফিগার থেকে শুরু করে মরবিডলি ওবেজ হয়ে যাব। তো এই যে আমরা পানির কলসির মতো হয়ে যাব এবং আমাদের রক্তনালীর ভিতরে কোনো রক্ত থাকবে না এবং আমরা আলটিমেটলি মারা যাব। তো এইটা যেন না হয়, আল্লাহ খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিচ্ছেন। এই যে 1 ml লসিকা এখানে থেকে গেল,
এই 1 ml টা এখানে থেকে গেল, এটারই নাম হচ্ছে লসিকা, তাই তো? এই লসিকাকে আল্লাহ অন্য একটা নালীর মাধ্যমে এই যে বড় যে শিরা আছে এই বড় শিরায় গিয়ে পৌঁছায় দেয়, ঠিক আছে? অন্য একটা নালী একটা বড় শিরায় গিয়ে পৌঁছায় দেয়। তো এই যে যেই নালীর মাধ্যমে লসিকা যায় এটাকে বলা হয় ভাইয়া লসিকা নালী, ঠিক আছে? তো এই যে লসিকা আর লসিকা নালী এই দুইটা নিয়ে গঠিত ভাইয়া হচ্ছে লসিকা তন্ত্র, ঠিক আছে ভাইয়া? তো এই হচ্ছে আমাদের লসিকা আর লসিকা তন্ত্র। এবার একটু চ্যাট বক্সে জানাও তোমরা লসিকা জিনিসটা কি বুঝতে পারছো কিনা, একটু চ্যাট বক্সে জানাও। আসিফ বুঝতে পারছে, মাহাদি বুঝতে পারছে, আচ্ছা ইকরামুল অনেক ভালো করে লসিকা বুঝতে পারছে, ইস্তিয়াক মোল্লা ভালো করে বুঝতে পারছে, নাফিজ আহমেদ নাহিম ভালো করে বুঝতে পারছে। আচ্ছা কাজী ইফাত হায়দার চৈতি অনেক ভালো বুঝতে পারছে। জাহিদ হাসান বলছে অনেক সুন্দর বোঝাচ্ছেন ভাইয়া, থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা দুই একজন বলছে একটু রিপিট করতে, আমি একদম সংক্ষেপে রিপিট করতেছি ভাইয়া। যেটা হচ্ছে কি ধমনী দিয়ে রক্ত কোষিক জালিকাতে আসে, কোষিক জালিকাতে এসে ধমনী যে রক্তটা আসতেছে এটা কোষিক জালিকার গায়ে অনেক চাপ তৈরি করে, অনেক চাপের কারণে আমাদের প্রোটিন আর রক্তকণিকা বাদে বাকি রক্তের যা যত পদার্থ আছে সবগুলা এই যে আন্তঃকোষীয় স্থানে চলে আসে, এই আন্তঃকোষীয় স্থানে সব চলে আসে ধমনীর প্রান্তে। আর যেই দিকে শিরা সেই দিকে এসে এই যে যেগুলো বের হয়েছিল এগুলো আবার ঢুকে যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে যদি ধমনীর প্রান্তে 10 ml বের হয়, 9 ml শিরার প্রান্তে ব্যাক করে, 1 ml এখানে থেকে যায়, এই 1 ml টাকেই বলা হয় ভাইয়া লসিকা। আর এই 1 ml আবার পরবর্তীতে আল্লাহ করছেন কি আরেকটা নালীর মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছেন, তো ওই নালীটাকে বলা হয় লসিকা নালী। এই হচ্ছে ভাইয়া লসিকা সিস্টেম। হাফিজউদ্দিন ভাই পোল তো কেবলই দিলাম। আচ্ছা ঠিক আছে চ্যাট অফ করো। আচ্ছা এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে হৃৎপিণ্ড বা হচ্ছে হৃদয়, তাই তো? আমাদের অনেক ফ্যাসিনেশন যে হচ্ছে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। তো এখন মজার বিষয় হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ড আমরা হৃদয় বলি, এখন এখানে দুইটা ব্যাঙ আছে, একটা ছেলে ব্যাঙ একটা মেয়ে ব্যাঙ, তাই তো? এখন এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে ছেলেদের হৃদয় আসলে অনেক বড়, ঠিক আছে? ছেলেদের হৃৎপিণ্ড অনেক বড়, মেয়েদের হৃদয় ছোট, মেয়েদের হৃৎপিণ্ড ছোট। কিন্তু মজার বিষয় হচ্ছে ছেলেদের এই যে হৃদয় বড় হওয়ার সাথে সাথে ঝামেলাও আছে। এই যে হৃদয় ঘটিত যত ব্যাপার আছে তোমার হচ্ছে হৃদরোগ, এই হৃদরোগ সবগুলো হচ্ছে ছেলেদের বেশি, ঠিক আছে? ছেলেদের যেমন হচ্ছে হৃদয় বড় বা হার্ট বড়, হার্টের যত অসুখ সব দেখবা হচ্ছে ছেলেদেরই হয়। হ্যাঁ মেয়েদের দেখবা হচ্ছে হার্টের অসুখ খুব কম হয়। এই জন্য দেখো হচ্ছে মেয়েটা হচ্ছে এই যে মেয়ে ব্যাঙ হচ্ছে খুব হাসতেছে, হ্যাঁ? ছেলে হচ্ছে হৃদয় বড় নিয়েও সে হচ্ছে দেখো হচ্ছে তার মুখ গোমড়া, কিন্তু মেয়ের হচ্ছে হৃদয় ছোট কিন্তু এরপরও সে হচ্ছে অনেক খুশি। আচ্ছা তো এরপরে আসি আসলে আমাদের হার্ট আসলে কোথায় অবস্থান করে। হ্যাঁ খেয়াল করো হার্ট কোথায় অবস্থান করে, আমাদের বুকের একদম মাঝখানে, আমাদের বুকের মাঝখানে জায়গাটাকে বলা হয় মিডিয়াস্টিনাম। মিডিয়াস্টিনাম কি যদি সহজ করে বলি, দুই পাশে দুইটা মাঝখানে যে জায়গা এটাকে বলা হয় মিডিয়াস্টিনাম, ঠিক আছে? আমাদের হৃৎপিণ্ড অবস্থান করে এই জায়গাটার নাম হচ্ছে মিডিয়াস্টিনাম অঞ্চল, ঠিক আছে? দুই ফুসফুসের মাঝখানে যে জায়গা এটাকে বলা হয় মিডিয়াস্টিনাম। এরপরে দেখো মিডিয়াস্টিনাম অঞ্চলে আমাদের যে হার্ট থাকে, হার্টের চতুর্দিকে একটা পর্দা থাকে, পর্দাটার নাম পেরিকার্ডিয়াম, ঠিক আছে? হার্টের চতুর্দিকে যে পর্দা থাকে এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। আচ্ছা এখন এই যে পেরিকার্ডিয়ামের লেয়ার, ভাই এখানে প্লিজ মনোযোগ দিও, পেরিকার্ডিয়ামের লেয়ার
তোমাদের 95% মানুষ এটা বুঝো না, এবং এটা তুমি বাড়িতে সারাদিন তোমার একেবারে পুরো পরিবার নিয়ে চেষ্টা করলেও বুঝতে পারবে না বই পড়ে, যদি এখানে না বুঝো। প্লিজ খুব করে মনোযোগ দাও, পেরিকার্ডিয়ামের লেয়ারটা আসলেই কি। দেখো, পেরিকার্ডিয়ামের লেয়ার মেইনলি দুইটা, ফাইব্রাস লেয়ার আর হচ্ছে সেরাস লেয়ার। ফাইব্রাস লেয়ার হচ্ছে সবচেয়ে বাইরে যেটা থাকে, ছবির মধ্যে খেয়াল করো, ফাইব্রাস লেয়ার হচ্ছে সবচেয়ে বাইরে, সেরাস লেয়ার হচ্ছে ভিতরের লেয়ার, ঠিক আছে। ফাইব্রাস হচ্ছে বাইরে, সেরাস হচ্ছে ভিতরে। সেরাস লেয়ারের আবার দুইটা, একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে ভিসেরাল। তো এই যে ভিসেরাল যেটা, ঠিক আছে, ভিসেরাল যেটা, এটা হচ্ছে ভিসেরাল গায়ে লেগে থাকে। ভিসেরা আসলে কি বুঝায়, আমাদের যে ভিতরে যত অঙ্গ আছে, হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, পাকস্থলী, সবগুলাকে একসাথে বলা হয় ভিসেরা। তো এই ভিসেরার গায়ে যে লেগে থাকে, যেই পেরিকার্ডিয়াম ভিসেরার গায়ে লেগে থাকে, এটাকে বলা হয় ভিসেরাল পেরিকার্ডিয়াম। এই যে ছবিতে দেখো ভিসেরাল পেরিকার্ডিয়াম। আর প্যারাইটাল পেরিকার্ডিয়াম কি, প্যারাইটাল পেরিকার্ডিয়াম দেখো ফাইবারস পেরিকার্ডিয়ামের ভিতরের দিকে লাগানো আছে, ঠিক আছে। তাহলে দেখো, নরমালি পেরিকার্ডিয়ামের লেয়ার হচ্ছে দুইটা, ফাইব্রাস আর হচ্ছে সেরাস। পেরিকার্ডিয়ামের লেয়ার দুইটা, ফাইব্রাস লেয়ার, সেরাস লেয়ার। ফাইব্রাস লেয়ার বাহিরে, সেরাস লেয়ার ভিতরে। সেরাস লেয়ারের আবার দুইটা লেয়ার, একটা হলো প্যারাইটাল, একটা হলো ভিসেরাল। এই ভিসেরাল লেয়ারটা কোথায় লাগানো আছে, একদম ভিসেরার গায়ে বা হৃৎপিণ্ডের গায়ে। আর প্যারাইটাল লেয়ারটা কোথায় লাগানো আছে, ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ভিতরের প্রাচীরে লাগানো আছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ছবিতে দেখো, ঠিক আছে। তো এই যে দেখো, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না, প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা, এটাকেই বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি, ঠিক আছে। এই হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তো এই পেরিকার্ডিয়াল ক্যাভিটির ভিতরে কি থাকে, পেরিকার্ডিয়াল তরল। এটা থাকার কারণ কি, যেন সংকোচন প্রসারণে হেল্প করতে পারে। আমরা আচ্ছা, পেরিকার্ডিয়াল ফ্লুইড বা পেরিকার্ডিয়াল ক্যাভিটির কাজ কি, পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে সংকোচন প্রসারণে হেল্প করা, যেন হৃৎপিণ্ড বারবার সংকুচিত প্রসারিত হওয়ার সময় এটা যেন ক্ষয় হয়ে না যায়। এ মোবিলের মতো কাজ করে, ঠিক আছে। সাইকেলের বিয়ারিং এ আমরা মোবিল দেই, তাই না, অথবা মোটরসাইকেলে ইঞ্জিন অয়েল দেই, কেন, যেন ইঞ্জিনের পিস্টন ক্ষয় হয়ে না যায়। তো আমাদের হার্টের মধ্যেও আল্লাহ হচ্ছে প্রাকৃতিক ভাবে মোবিল দিয়ে দিছে, এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। যদি না হইতো তাহলে আমাদের দেখা যাইতো যে প্রতি 1 মাস পর পর মোটরসাইকেলে যখন আমাদের মোবিল চেঞ্জ করা লাগে, আমাদের হার্টেরও মোবিল চেঞ্জ করা লাগতো। যাই হোক, শুকরিয়া আল্লাহ যে এটা আমাদের করা লাগে না। তো এই হচ্ছে গিয়ে পেরিকার্ডিয়ামের গঠন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো, আমাদের হার্টের চেম্বার হচ্ছে 4টা, দুইটা অ্যাট্রিয়াম, উপরে দুইটা হচ্ছে অ্যাট্রিয়াম, নিচে দুইটা হচ্ছে ভেন্ট্রিকল, ঠিক আছে। অ্যাট্রিয়াম আর হচ্ছে ভেন্ট্রিকল। এখানে একটা কথা, আমাদের হার্টের অ্যাট্রিয়াম দুইটা একসাথে সংকুচিত করে, আবার একসাথে ডায়াস্টল করে। আর অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয়, ভেন্ট্রিকল তখন ডায়াস্টলে থাকে। এই কথাটা খুব করে মনে রাখো ভাই, অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয়, সংকোচনকে বলা হয় সিস্টল, আর প্রসারণকে বলা হয় ডায়াস্টল। আমাদের দুইটা অ্যাট্রিয়াম যা করবে একসাথে করবে, দুইটা ভেন্ট্রিকল যা করবে একসাথে করবে। তার মানে অ্যাট্রিয়াম দুইটা একসাথে সংকুচিত হয়, অ্যাট্রিয়াম দুইটা একসাথে প্রসারিত হয়। আবার ভেন্ট্রিকল দুইটাও একই সাথে সংকুচিত হয়, ভেন্ট্রিকল দুইটা একই সাথে প্রসারিত হয়। এই হচ্ছে প্রথম কথা, যে অ্যাট্রিয়াম, দুইটা অ্যাট্রিয়াম একসাথে সিস্টল করবে, দুইটা অ্যাট্রিয়াম একসাথে ডায়াস্টল করবে। আর মজার বিষয় হচ্ছে, অ্যাট্রিয়াম যখন সিস্টল করে, ভেন্ট্রিকলে থাকে তখন ডায়াস্টল, আর ভেন্ট্রিকল যখন ডায়াস্টল করবে, অ্যাট্রিয়াম তখন সিস্টলে থাকবে। এই হচ্ছে কথা, যে অ্যাট্রিয়ামও সিস্টলে আছে, ভেন্ট্রিকলও সিস্টলে আছে, এই রকমটা হয় না। অ্যাট্রিয়াম যদি সিস্টলে থাকে, ভেন্ট্রিকল থাকবে ডায়াস্টলে। ভেন্ট্রিকল যদি, সরি, অ্যাট্রিয়াম যদি ডায়াস্টলে থাকে, ভেন্ট্রিকল থাকবে সিস্টলে। এই হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। যে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ কখনোই একসাথে সংকুচিত হয় না বা একসাথে প্রসারিত হয় না। অ্যাট্রিয়াম দুইটা একসাথে সংকুচিত হয়, একসাথে প্রসারিত হয়। ভেন্ট্রিকল দুইটা একসাথে সংকুচিত হয়, একসাথে প্রসারিত হয়। অ্যাট্রিয়াম দুইটা যখন সংকুচিত হয়, ভেন্ট্রিকল তখন প্রসারিত হয়। অ্যাট্রিয়াম যখন প্রসারিত হয়, ভেন্ট্রিকল তখন সংকুচিত থাকে। এই হচ্ছে প্রাথমিক।
আমাদের অ্যাট্রিয়ামের প্রাচীর দেখো পাতলা, অ্যাট্রিয়ামের প্রাচীর হচ্ছে পাতলা, ভেন্ট্রিকলের প্রাচীর হচ্ছে মোটা। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাট্রিয়ামের প্রাচীরের চেয়ে ভেন্ট্রিকলের প্রাচীর কেন মোটা, তাই তো? আচ্ছা এখানে দেখো আমরা কাজ ফিজিক্সে যদি দেখি এফ ইজ ইকুয়াল টু কি এম জি আর হচ্ছে এক্স, তাই তো? এম জি হচ্ছে ভর গুণন অভিকর্ষ ত্বরণ আর এক্স হচ্ছে সরণ, তাই তো? তো এম জি এর পরিমাণ অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল সবগুলোর ক্ষেত্রে সমান, প্রত্যেকটাই একই পরিমাণ রক্ত পাম্প করে। আমাদের রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল সবাই একই পরিমাণ রক্তই পাম্প করে। দেন প্রশ্ন হচ্ছে একই পরিমাণ রক্ত অ্যাট্রিয়ামও পাম্প করে, ভেন্ট্রিকলও পাম্প করে, কিন্তু ভেন্ট্রিকলের প্রাচীর বেশি মোটা, অ্যাট্রিয়ামের প্রাচীর বেশি। সরণের পার্থক্য আছে। অ্যাট্রিয়াম করে কি, অ্যাট্রিয়াম পাম্প করে রক্তটা কোথায় নিয়ে আসে? জাস্ট অ্যাট্রিয়াম পাম্প করে রক্তটা জাস্ট ভেন্ট্রিকলে নিয়ে আসে। সরণের মান অনেক কম, তাই না? অ্যাট্রিয়াম পাম্প করে রক্তটাকে জাস্ট ভেন্ট্রিকলে নিয়ে আসে, সরণের মান অনেক কম। তো সরণের মান কম হওয়ার কারণে কি হচ্ছে, যে এখানে কাজের পরিমাণ কম হচ্ছে। তো অ্যাট্রিয়াম সেম অ্যামাউন্ট অফ রক্ত পাঠাইলেও এদের কাজের পরিমাণ কম, কারণ এদের সরণ কম। এই জন্য এখানে এদের প্রাচীর অনেক বেশি পাতলা, ঠিক আছে, অনেক বেশি পাতলা। আর যদি ভেন্ট্রিকলের ক্ষেত্রে আসি, ভেন্ট্রিকল দেখো প্রত্যেকটা ভেন্ট্রিকলে 70 ml করে রক্ত পাম্প করে, কিন্তু ভেন্ট্রিকলের ক্ষেত্রে হয় কি, রাইট ভেন্ট্রিকল রক্ত কোথায় পাঠায়? রাইট ভেন্ট্রিকল রক্ত পাঠায় ফুসফুসে, আবার লেফট ভেন্ট্রিকল রক্ত পাঠায় হচ্ছে পুরা দেহে। তো দেখো অ্যাট্রিয়ামের চেয়ে এরা বেশি দূরে রক্ত পাঠায়। তো যেহেতু বেশি দূরে রক্ত পাঠায় তার মানে এদের এক্স এর মান বেশি। তো সেম অ্যামাউন্ট অফ রক্ত পাম্প করলেও এদের সরণের মান বেশি হওয়ার কারণে ভেন্ট্রিকলকে কাজ বেশি করতে হয়। ভেন্ট্রিকলকে কাজ বেশি করার কারণে ভেন্ট্রিকলের প্রাচীর হচ্ছে বেশি মোটা, ঠিক আছে, ভেন্ট্রিকলের প্রাচীর বেশি মোটা। এই হচ্ছে প্রথম কথা, যে অ্যাট্রিয়ামের প্রাচীর পাতলা, ভেন্ট্রিকলের প্রাচীর মোটা। দেন কথা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকলের চেয়ে দেখা যায় লেফট ভেন্ট্রিকলের প্রাচীর অনেক বেশি মোটা, তাই তো? রাইট ভেন্ট্রিকল হচ্ছে এইটা, রাইট ভেন্ট্রিকল হচ্ছে এটা, এটার প্রাচীর পাতলা। লেফট ভেন্ট্রিকলের প্রাচীর দেখা যায় অনেক মোটা, প্রায় 3 গুণ মোটা। এটা কি জন্য হয়? এটা এই জন্য হয়, দুইটাই 70 ml করে রক্ত পাম্প করে, দুইটাই 70 ml করে রক্ত পাম্প করে। রাইট ভেন্ট্রিকল রক্তটা পাম্প করে নিয়ে যায় ফুসফুসে, রাইট ভেন্ট্রিকল রক্ত পাম্প করে নিয়ে যায় ফুসফুসে, আর লেফট ভেন্ট্রিকল নিয়ে যায় ভাইয়া পুরা দেহে। এখন আমরা যদি ছবি দেখি, দেখো ফুসফুস কোথায়? হৃৎপিণ্ডের পাশেই, তাই না? ফুসফুস হৃৎপিণ্ডের পাশেই। তো আমাদের রাইট ভেন্ট্রিকল 70 ml রক্ত পাম্প করে নিয়ে যায় ফুসফুসে, তো অল্প কাজ করা লাগে। আর যে লেফট ভেন্ট্রিকল আছে, এই লেফট ভেন্ট্রিকল কি রক্ত পাম্প করে, এই জন্য লেফট ভেন্ট্রিকলকে যেহেতু অনেক বেশি কাজ করা লাগে, এই জন্য লেফট ভেন্ট্রিকলের প্রাচীর অনেক বেশি মোটা, ঠিক আছে ভাইয়া? সো লেফট ভেন্ট্রিকলকে যেহেতু বেশি কাজ করতে হয়, যেহেতু পুরো দেহে নিয়ে যায় রক্ত, এই জন্য লেফট ভেন্ট্রিকলের প্রাচীর মোটা। কত গুণ মোটা? রাইটের চেয়ে 3 গুণ বেশি মোটা। তো এইটা একটু তোমরা চ্যাট বক্সে বলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। এটা আমরা দুইটা কথা, অ্যাট্রিয়ামের চেয়ে ভেন্ট্রিকল কেন মোটা আর রাইট ভেন্ট্রিকলের চেয়ে লেফট ভেন্ট্রিকল কেন মোটা, আমরা এই দুইটা প্রশ্নে ক্লিয়ার হয়েছে কিনা একটু চ্যাট বক্সে বলো। ভাই চ্যাট বক্সটা একটু খুলে দেন। ভাই চ্যাট বক্স একটু অন করে দেন, নাজিম ভাই। ভাই দেওয়া হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, এহসান উনি অস্থির ভাবে বুঝছে। আচ্ছা শাহাদাত হোসেন জীবন আজকে অনেক ক্লিয়ার হয়েছে, আচ্ছা থ্যাঙ্কস। আচ্ছা অমিত একেবারে ক্লিয়ার আছে, ঠিক আছে। শান্তা ক্লিয়ার, উম্মে মারিয়া অনেক ভালোভাবে বুঝছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমরা সবাই বুঝতে পারছো। সো দেন এবার আসি আমরা হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠে কে এসে কে ওপেন করে এটা একটু দেখি। আচ্ছা এখানে হার্টের যে প্রথম কথাটা আমি বলবো, নীল যে রক্তগুলা দেখতেছো, নীল রক্তগুলা কার্বন ডাইঅক্সাইড যুক্ত, নীল রক্তগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত, আর লাল রক্তগুলো হচ্ছে অক্সিজেন যুক্ত। আচ্ছা এখন আমাদের দেখো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, তাই তো? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম।
এটা হচ্ছে রাইট সুপেরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা। দেহের উপরের অংশ থেকে রক্ত নিয়ে আসে সুপেরিয়র ভেনা ক্যাভা, নিচের অংশ থেকে রক্ত নিয়ে আসে ইনফেরিয়র ভেনা ক্যাভা। এই সুপেরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে রক্ত আসে রাইট অ্যাট্রিয়ামে। কেমন রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। নীল রক্ত মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত। তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফেরিয়র ভেনা ক্যাভা হয়ে রক্ত কোথায় আসবে? রাইট অ্যাট্রিয়ামে। এরপরে এই রক্তটা যখন রাইট অ্যাট্রিয়াম ভর্তি হয়ে গেল, রাইট অ্যাট্রিয়াম যখন ভর্তি হয়ে গেল, রাইট অ্যাট্রিয়াম কি করবে? রক্তটা কোথায় পাঠিয়ে দিবে ভাইয়া? রাইট ভেন্ট্রিকলে পাঠিয়ে দিবে। রাইট অ্যাট্রিয়াম যখন ভর্তি হয়েছে, রাইট ভেন্ট্রিকলে রক্তটা পাঠিয়ে দিচ্ছে। রাইট ভেন্ট্রিকল ভর্তি হওয়ার পরে কি করবে? রাইট ভেন্ট্রিকল রক্তটাকে পাম্প করে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে পাঠিয়ে দিবে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকল রক্তটাকে ফুসফুসে পাঠিয়ে দিবে। ফুসফুসে কি হবে? ফুসফুসে রক্তটা হচ্ছে অক্সিজেন যুক্ত হবে, তাই তো? ফুসফুসে রক্তটা অক্সিজেন যুক্ত হওয়ার পরে পালমোনারি শিরার মাধ্যমে এই অক্সিজেন যুক্ত রক্তটা আবার কোথায় আসবে ভাইয়া? লেফট অ্যাট্রিয়ামে, তাই তো? এই অক্সিজেন যুক্ত রক্তটা আসবে লেফট অ্যাট্রিয়ামে। এবার এই লেফট অ্যাট্রিয়ামে যে অক্সিজেন যুক্ত রক্তটা আসলো, এটা অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে ভাইয়া? লেফট ভেন্ট্রিকলে। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে। এরপরে লেফট ভেন্ট্রিকল যখন রক্ত দ্বারা পূর্ণ হইলো, লেফট ভেন্ট্রিকল করবে কি? লেফট ভেন্ট্রিকল সংকুচিত হয়ে এই রক্তটাকে পাঠাই দিবে কোথায় ভাইয়া? সিস্টেমিক অ্যাওর্টা দিয়ে পুরা দেহে। ঠিক আছে ভাইয়া? তাহলে এই হচ্ছে কথা। আমি যদি পুরাটা আরেকবার বলি, পুরাটা দেখো তোমরা, হচ্ছে আরেকবার শোনো। সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা হয়ে রক্ত আসতেছে রাইট অ্যাট্রিয়ামে। সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফেরিয়র ভেনা ক্যাভা হয়ে পুরা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে রাইট অ্যাট্রিয়ামে। এরপরে রাইট অ্যাট্রিয়াম থেকে যায় কোথায় ভাইয়া? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলেও আসলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় যাচ্ছে ভাইয়া? ফুসফুসে যাচ্ছে। পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। এরপরে কি হচ্ছে? ফুসফুসে গিয়ে এই রক্তটাতে অক্সিজেন যুক্ত হচ্ছে, এবং এই অক্সিজেন যুক্ত রক্তটা পালমোনারি শিরা হয়ে কোথায় আসতেছে? আমাদের লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে যখনই রক্তটা আসলো, লেফট অ্যাট্রিয়াম করবে কি? রক্তটা কোথায় পাঠিয়ে দিবে? লেফট ভেন্ট্রিকলে। আর লেফট ভেন্ট্রিকল করবে কি? পুরা দেহে সিস্টেমিক অ্যাওর্টার মাধ্যমে এই রক্তটা পাঠিয়ে দিবে। তো এই হচ্ছে আমাদের নরমালি হার্টের ফ্লো। ঠিক আছে, এখন এখানে দেখো আমাদের যে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এটার মাঝখানে এই যে দেখো একটা কপাটিকা আছে। রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে এই যে কপাটিকাটা আছে, এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা মানে হচ্ছে তিনটা কাসপিড আছে বা তিনটা পর্দা আছে। ট্রাই মানে তিন, যে এই রকমের কপাটিকা বা ভালভে তিনটা কপাটিকা আছে বা তিনটা ভালভ আছে, এই জন্য এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর আমাদের যে লেফট অ্যাট্রিয়াম আছে আর লেফট ভেন্ট্রিকল, এটার মাঝখানে দুইটা কাসপিড আছে বা দুইটা ভালভ আছে, এই জন্য এটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, তাহলে দেখো রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা, এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা, এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকার আরেক নাম হচ্ছে ভাইয়া, বাইকাসপিড কপাটিকার আরেক নাম হচ্ছে মিট্রাল কপাটিকা। ঠিক আছে, বাইকাসপিড কপাটিকার আরেক নাম হচ্ছে মিট্রাল কপাটিকা। আর মজার বিষয় হচ্ছে, আচ্ছা এটা পরে বলতেছি। তাহলে দেখো বাইকাসপিড ট্রাইকাসপিড গেল। এরপরে দেখো আমাদের এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে কি উপরের দিকে উঠছে? পালমোনারি ধমনী, তাই না? রাইট অ্যাট্রিয়াম থেকে উপরে উঠছে পালমোনারি ধমনী, আর লেফট অ্যাট্রিয়াম থেকে উপরে উঠছে সিস্টেমিক অ্যাওর্টা, তাই তো? এই সিস্টেমিক অ্যাওর্টা আর পালমোনারি আর্টারি, এই দুইটা গোড়ায় দেখো হচ্ছে এক ধরনের কপাটিকা আছে। এই কপাটিকা গুলোকে বলা হয় সেমিলুনার কপাটিকা বা বাংলায় অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। এই দেখো পালমোনারি ধমনীর গোড়াতেও আছে, সিস্টেমিক ধমনীর গোড়াতেও আছে। পালমোনারি ধমনী আর সিস্টেমিক ধমনীর গোড়ায় এই যে কপাটিকা গুলো, এগুলোকে বলা হয় সেমিলুনার কপাটিকা অথবা অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। এখন মজার বিষয় হচ্ছে, এই সেমিলুনার কপাটিকা প্রত্যেকটাতেই কপাটিকা থাকে তিনটা তিনটা করে। ঠিক আছে, সেমিলুনার কপাটিকার প্রত্যেকটাতে কপাটিকা হচ্ছে তিনটা তিনটা করে। তাহলে দেখো আমাদের ট্রাইকাসপিড কপাটিকাতেও কপাটিকা হচ্ছে তিনটা, আমাদের বাইকাসপিডে কপাটিকা হচ্ছে দুইটা, আর সেমিলুনার যে দুইটা কপাটিকা আছে, সেমিলুনার কপাটিকা গুলোতেও কপাটিকা হচ্ছে তিনটা তিনটা করে, তাই তো? আচ্ছা, এরপরে আরেকটা কথা হচ্ছে ভাইয়া, আমাদের যে এই যে পালমোনারি ধমনীর গোড়ায় যে সেমিলুনার কপাটিকা আছে, এটাকে বলা হয় হচ্ছে পালমোনারি কপাটিকা। আর আচ্ছা,
আমাদের পালমোনারি ধমনীর গোড়ায় যে কপাটিকাটা আছে এটাকে বলা হয় হচ্ছে পালমোনারি কপাটিকা, আর সিস্টেমিক ধমনীর গোড়ায় যে কপাটিকাটা আছে এটাকে বলা হয় অ্যাওর্টিক কপাটিকা। জাস্ট আলাদা একটা নাম দিছে ভাই, বিষয় হচ্ছে দুইটাই সেমিলুনার কপাটিকা, কিন্তু যেই সেমিলুনার কপাটিকাটা পালমোনারি ধমনীর গোড়ায় থাকে এটাকে বলা হয় পালমোনারি কপাটিকা, আর যেই সেমিলুনার কপাটিকাটা সিস্টেমিক ধমনীর গোড়ায় থাকে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। বাইকাসপিড, ট্রাইকাসপিড, পালমোনারি কপাটিকা খুলে দিয়ে রক্ত শুধুমাত্র একদিকেই যাইতে পারে, রক্ত শুধুমাত্র নিচের দিকে নামতে পারে। বাইকাসপিড আর ট্রাইকাসপিড দিয়ে রক্ত শুধুমাত্র নিচের দিকে নামতে পারে, অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসবে। যখন ভেন্ট্রিকল সংকুচিত হবে, রক্ত যদি ঠেলা দিয়ে উপরে উঠতে চায়, রক্ত যদি ঠেলাঠেলি করে উপরে উঠতে চায় পারবে না, কারণ এটা তখন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা ব্যাকফ্লো করা সম্ভব না। তখন কি হবে, যখন ভেন্ট্রিকল সংকুচিত হবে তখন এই যে রক্তটা যেহেতু বাইকাসপিড ট্রাইকাসপিড দুইটা কপাটিকাই বন্ধ হয়ে যাবে ভেন্ট্রিকল সংকুচিত হইলে, তখন এই যে কপাটিকা গুলো আমাদের পালমোনারি কপাটিকা আর অ্যাওর্টিক কপাটিকা এটা খুলে যাবে। ঠিক আছে, সো ভেন্ট্রিকল সংকুচিত হইলে এই রক্তটা কোনোভাবেই অ্যাট্রিয়ামে আসার সম্ভাবনা নাই। খুব মনোযোগ দাও, ভেন্ট্রিকল সংকুচিত হইলে আমাদের যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা যেহেতু বন্ধ হয়, বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হয়ে যায়, তো রক্ত শুধুমাত্র সামনেই যাইতে পারবে, রক্ত শুধুমাত্র একদিকেই যাইতে পারে। ঠিক আছে, পিছনে আসার কোনো সুযোগ নাই। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে, ধরো রক্ত সিস্টল হয়ে গেছে, সিস্টল হয়ে গেছে, রক্ত হচ্ছে এইখানে আছে, তোমার হচ্ছে পালমোনারি ধমনীতে আছে, আবার সিস্টেমিক ধমনী করবে। ধরো ভেন্ট্রিকল প্রসারিত হওয়া শুরু করলে নরমাল কথা, তাই না, যেহেতু এটা তরল পদার্থ, উপর থেকে রক্তটা উপর থেকে নিচের দিকে গড়ায় গড়ায় আসতে যাবে, এগুলো আবার বন্ধ হয়ে যাবে, এই দিক দিয়েও হচ্ছে পিছন দিকে আসতে পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হার্টের অনেক মজার একটা বিষয়, যে আমাদের হার্টের দরজা আছে, এই দরজাগুলো শুধু একদিকে খোলে, শুধু সামনের দিকে যাইতে পারে, পিছনের দিকে আসতে পারে না। ঠিক আছে, তো আমাদের যখন ভেন্ট্রিকল যখন সিস্টল করে বা ভেন্ট্রিকল যখন সংকুচিত হয়, তখন আমাদের বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়, ফলে রক্ত আর অ্যাট্রিয়ামে যাইতে পারে না, যায় কোথায়, দুই দিকে দুইটা আর্টারিতে যায়, পালমোনারি অ্যাওর্টা আর সিস্টেমিক অ্যাওর্টাতে যায়। আর যখন ভেন্ট্রিকলটা ডায়াস্টল করবে, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় এই যে বাইকাসপিড ট্রাইকাসপিড খুলে যায়, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় রক্ত আসবে অ্যাওর্টা থেকে, সরি রক্ত আসবে হচ্ছে অ্যাট্রিয়াম থেকে। ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় রক্ত রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম থেকে আমাদের ভেন্ট্রিকলে আসার কথা। এই সময় যেন যেই যে ধমনীতে রক্তগুলো যেগুলো চলে গেছে, পালমোনারি ধমনী আর সিস্টেমিক ধমনী, এগুলো থেকে রক্ত যেন আবার ভেন্ট্রিকলে ফেরত আসতে না পারে, এই জন্য এখানে দেখো এই কপাটিকা গুলো বন্ধ হয়ে যায়। সো এখানে খুবই মজার বিষয়, আল্লাহর সৃষ্টি দেখো কত সুন্দর। তো এখানে আরেকটা কথা বলে আমি তোমাদের প্রশ্নে যাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো, এই যে আমাদের ভেন্ট্রিকল যখন সংকুচিত হচ্ছে, ভেন্ট্রিকল যখন সংকুচিত হচ্ছে, তখন আমাদের বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা কি একদম হুট করে বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? ভেন্ট্রিকল সংকুচিত হইলে বাইকাসপিড আর ট্রাইকাসপিড হুট করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে হুট করে বন্ধ হয়ে যাচ্ছে, এই সময় একটা শব্দ হয়, এই শব্দটাকে বলা হয় লাভ। ঠিক আছে, এই শব্দটাকে বলা হয় হচ্ছে লাভ। তাহলে ভেন্ট্রিকল যখন সিস্টল হয়, বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়, হুট করে বন্ধ হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় লাভ। আর ভেন্ট্রিকল যখন ডায়াস্টল হয়, তখন কি হয়, ডায়াস্টলের সময় বাইকাসপিড ট্রাইকাসপিড খুলে যায়, এটাতে সমস্যা হয় না। বন্ধ হয় কোনটা, এই যে পিছন দিকে রক্তের চাপে নিচের দিকে রক্ত আসতে চায়, এবং এই রক্তের চাপে আমাদের যত সেমিলুনার কপাটিকা আছে এগুলো হুট করে বন্ধ হয়ে যায়। ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় তাহলে সেমিলুনার কপাটিকা গুলো বন্ধ হয়ে যায়, এই জন্য ডায়াস্টলের সময় যে শব্দটা হয় এটাকে বলা হয় ডাব। ঠিক আছে, তাহলে ভেন্ট্রিকলের সিস্টলের সময় যে শব্দটা হয় এটাকে বলা হয় লাভ, আর ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় যে শব্দটা হয় সেটাকে বলা হয় ডাব। এটা তোমরা সিঁড়ি উঠার সময় বুঝতে পারবা, বা হুট করে অনেক দৌড়াইছো, দৌড়ানোর পরে বুঝতে পারবা, বুক হচ্ছে দেখবা ধুকপুক ধুকপুক শব্দ করে, দুইটা শব্দ সব সময় হয়। তো এই হচ্ছে ভাইয়া লাভ আর ডাব।
মনে রাখার কৌশল কি, ডতে ডাব ডতে ডায়াস্টল। মনে রাখবা ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় যে শব্দ হয় এটা হচ্ছে ডাব, আর ভেন্ট্রিকলের সিস্টলের সময় যে শব্দ হয় এটা হচ্ছে লাভ। এইবার তোমরা চ্যাট বক্সে একটু বলো জিনিসগুলো ক্লিয়ার কিনা, বুঝতে পারছো সবকিছু কিনা, একটু বলো। সাদাত হোসেন জীবন অনেক, আচ্ছা অনেক ভাই থ্যাঙ্কস, 3টা ভালো ছিল, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা রনি খুব ভালোভাবে বুঝতে পারছে, থ্যাঙ্কস। হাফিজ উদ্দিন বলছে একদম ক্লিয়ার আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাঙ্কস। সাদমান খুব ভালো করে ক্লিয়ার হয়েছে, থ্যাঙ্কস ভাইয়া। সবকিছু জোস ভাবে ক্লিয়ার আছে, থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা কাউসার বলছো 2টা কপাটিকা 3টা কপাটিকা হওয়ার কোনো কারণ আছে? ভাইয়া এটা আল্লাহ বানাইছে এই জন্য, এছাড়া কোনো কারণ নাই। আচ্ছা জাবির বলছে এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ। হ্যাঁ তোমারও ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আমরা আসলে হার্টের গঠন কোথায় কি ওপেন করে, হার্টের সার্কুলেশন, তারপর হচ্ছে আমরা লাভ ডাব সবকিছু শিখে ফেলছি। এবার যেই টপিকটাতে আমরা যাব সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র বলতে আসলে কি বোঝায়, একদম সহজ কথা যদি তুমি ধরো ভাই, যে যে কোনো একটা অ্যাট্রিয়াম নাও অথবা ভেন্ট্রিকল নাও, একটা অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রিকল, এখানে হয় একটা সিস্টল হবে একটা ডায়াস্টল হবে, তাই তো? তো একটা অ্যাট্রিয়ামের একটা সিস্টল প্লাস ডায়াস্টল অথবা একটা ভেন্ট্রিকলের একটা সিস্টল প্লাস ডায়াস্টল, এটাকেই বলা হয় কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। ঠিক আছে ভাই, যে তুমি হচ্ছে অ্যাট্রিয়াম নাও অথবা ভেন্ট্রিকল নাও, একটা অ্যাট্রিয়ামের সিস্টল অথবা একটা অ্যাট্রিয়ামের ডায়াস্টল, দুইটা যোগ করলে একটা কার্ডিয়াক সাইকেল, অথবা একটা ভেন্ট্রিকলের সিস্টল একটা ভেন্ট্রিকলের ডায়াস্টল, দুইটা যোগ করলে তোমার হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেল পাবা। তবে বিষয়টা এমন না তুমি একটা অ্যাট্রিয়ামের সিস্টল নিলা আর ভেন্ট্রিকলের ডায়াস্টল নিলা, এরকমটা করলে হবে না। আচ্ছা তো মজার বিষয় হচ্ছে আমাদের হার্টবিট হচ্ছে প্রত্যেক সেকেন্ডে অ্যাভারেজে হচ্ছে 75 বার, তাই তো? তো সরি প্রত্যেক মিনিটে, তো প্রত্যেক মিনিটে আমাদের হার্ট হচ্ছে 75 বার বিট করে। তো 75 বার যদি বিট করে তাহলে একটা করে বিটে কতটুকু সময় লাগবে বলো তো? 60 সেকেন্ডে 75টা বিট করে, তাহলে একটা বিটে কতটুকু সময় লাগবে একটু চ্যাট বক্সে জানাও। আমাদের যে হৃৎপিণ্ড এটা প্রত্যেক মিনিটে 75 বার হচ্ছে বিট করে। তো ভাই চ্যাট বক্স কি খুলে দেন নাই? নাজিম ভাই চ্যাট বক্স একটু খুলে দেন। দেওয়া হয়েছে ভাই, দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিসবা বলছো 0.8 সেকেন্ড, পূর্ণতা 1.25 সেকেন্ড, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাসিবুল হাসান 1.25 ঠিক, আচ্ছা আবার 1.3 দিছো অনেকে না ভাইয়া। কতটুকু পর্যন্ত ক্লাস হবে? হ্যাঁ তো আজকে আর বেশি পড়ানো হবে না। সেকেন্ড, আচ্ছা বিষয়টা কি, যে 75টা বিট করে হচ্ছে 60 সেকেন্ডে, তাই না? তাহলে একটা বিটের সময় কত লাগবে? 60 ডিভাইডেড বাই হচ্ছে 75, তাই না? তো আসে হচ্ছে 0.8 সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের হৃদচক্র, যে কোনো একটা হৃদচক্রের জন্য সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। আর আরো মজার বিষয় হচ্ছে যে হৃদচক্রের তো দুইটাই জিনিস, একটা সিস্টল একটা ডায়াস্টল, তাই না? খুব সহজে তোমরা মনে রাখতে পারবা, সিস্টল খুব সহজে উচ্চারণ করা যায়, সময় কম লাগে,
ডায়াস্টল কঠিন উচ্চারণ করা, ডায়াস্টল উচ্চারণ করতে সময় বেশি লাগে, তাই তো? তো সিস্টল সহজে উচ্চারণ করা যায়, এই জন্য দেখো সিস্টলেও সময় কম লাগে। ঠিক আছে, উপরেরটা অ্যাট্রিয়ামের জন্য, উপরেরটা অ্যাট্রিয়াম, নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকল। দেখো অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড আর ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড। আর ভেন্ট্রিকলে দেখো সিস্টল হচ্ছে 0.3 সেকেন্ড আর ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড। সো মজার বিষয় দেখো দুইটাতেই কিন্তু সিস্টলের সময় কম। ঠিক আছে, সিস্টল সহজে উচ্চারণ করা যায়, সিস্টলের সময় কম। ডায়াস্টল উচ্চারণ করতেও সময় বেশি লাগে, ঘটনা ঘটতেও সময় বেশি লাগে। তো এই যে দেখো তুমি 0.1 আর 0.7 এইটা যদি যোগ করো দেখো 0.8 হয়, আবার তুমি যদি 0.3 আর 0.5 যোগ করো এখানেও দেখবো হচ্ছে 0.8 হয়। তো এই হচ্ছে আমাদের কথা, আমাদের প্রত্যেকটা হৃদচক্রের সময় লাগতেছে তাহলে হচ্ছে ভাইয়া আমাদের 0.8 সেকেন্ড। এই হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেল বা হচ্ছে হৃদচক্র। ঠিক আছে ভাইয়া, সো আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণে আজকে আর যাবো না, আমরা একটু বই দেখি, বই আসলে আর কি কি আছে। এই যে আমাদের আচ্ছা হার্টের গঠন টঠন এগুলো হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, সার্কুলেশন হয়ে গেছে। আচ্ছা এই যে দ্বিবর্তনী সংবহন, ভাইয়া আজকের লাস্ট টপিক হচ্ছে মানুষের রক্ত সংবহন হচ্ছে দ্বিবর্তনী সংবহন। প্লিজ খুব মনোযোগ দাও, এটা 90% মানুষজন হচ্ছে বুঝো না, একটু মনোযোগ দিও, এটা হচ্ছে খুবই ক্লিয়ার হবে আশা করি। দ্বিবর্তনী সংবহন বলতে আসলে কি বোঝায়, এই জায়গাটাতে দেখো দ্বিবর্তনী সংবহন জিনিসটা হচ্ছে আমাদের দেহের কোনো একটা জায়গা থেকে, কোনো একটা জায়গা থেকে রক্ত যদি জার্নি শুরু করে, ঠিক আছে, দেহের কোনো একটা জায়গা থেকে, দেহের কোনো একটা জায়গা থেকে রক্ত হচ্ছে জার্নি শুরু করে আবার দেহের ওই জায়গাটাতে ফিরে আসতেছে। প্লিজ খেয়াল করো, দেহের কোনো একটা জায়গা থেকে জার্নি শুরু করে আবার ওই জায়গাটাতে ফিরে আসতেছে। এই ফিরে আসার পথে সে হৃৎপিণ্ডকে কয়বার অতিক্রম করবে, যতবার অতিক্রম করবে তত বর্তনী। এই হলো প্রথম কথা। দেখো ধরো আমার পায়ের পাতা, পায়ের পাতার মধ্যে এক ফোঁটা রক্ত আছে, এই পায়ের পাতা থেকে রক্তটা জার্নি শুরু করে পুরা দেহ ঘুরে আবার পায়ের পাতায় আসবে। এই সময়ে সে যতবার হৃৎপিণ্ড অতিক্রম করবে আমাদের রক্ত সংবহন হচ্ছে তত বর্তনী সংবহন। দেখো মজার কথা, ধরো আমার পায়ের পাতা, পায়ের পাতায় এক ফোঁটা রক্ত আছে, তো পায়ের পাতা দেহের নিচের অঞ্চল না উপরের অঞ্চল, নিচের অঞ্চল, তাহলে আসবে ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে, তাই তো? ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে কোথায় আসবে ভাইয়া? রাইট অ্যাট্রিয়ামে। দেখো একবার কিন্তু হার্টে ঢুকে গেছে, পায়ের পাতা থেকে আসছে ইনফেরিয়র ভেনা ক্যাভা হয়ে রাইট অ্যাট্রিয়ামে ঢুকে গেছে। এরপরে দেখো রাইট এট্রিয়াম থেকে কোথায় আসতেছে ভাইয়া? রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল। রক্তটা কিন্তু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। ঠিক আছে, পায়ের পাতায় যে রক্ত আছে এখন এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসছে। এরপরে দেখো রাইট ভেন্ট্রিকল থেকে এই রক্তটা কোথায় যাবে ভাইয়া? ফুসফুসে। ফুসফুসে গিয়ে করবে কি? অক্সিজেন সমৃদ্ধ হবে, তাই না? ফুসফুসে গিয়ে ও অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পরে কি করবে? পালমোনারি শিরা দিয়ে কোথায় আসবে ভাইয়া? লেফট অ্যাট্রিয়ামে আসবে। ঠিক আছে, পালমোনারি শিরা দিয়ে কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে। এরপরে এই লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকল, তাই তো? দেখো হৃৎপিণ্ডে দ্বিতীয়বার ঢুকলো, তাই তো? একবার ইনফেরিয়র ভেনা ক্যাভা হয়ে ঢুকলো, একবার পালমোনারি শিরা হয়ে হৃৎপিণ্ডে ঢুকলো। এরপরে এই যে বাম ভেন্ট্রিকল রক্তটা পাম্প করে কোথায় নিয়ে যাবে? এই দেখো পুরাটা হচ্ছে আমাদের দেহে একদম ওই পায়ের পাতা পর্যন্ত নিয়ে যাবে, তাই তো? তো এই যে দেখো আমার পায়ের পাতা থেকে এক ফোঁটা রক্ত সে জার্নি শুরু করছিল পায়ের পাতা থেকে, ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে আসছিল রাইট অ্যাট্রিয়ামে, তারপরে রাইট ভেন্ট্রিকল, এরপরে চলে গেছিল ফুসফুসে, তারপরে আবার আসে লেফট অ্যাট্রিয়াম, আবার লেফট ভেন্ট্রিকল। তো এই যে দেখো একটা ফোঁটা রক্ত আমার পায়ের পাতা থেকে জার্নি শুরু করে আবার আমার পায়ের পাতায় ফেরত আসতে, দেখো তো হৃৎপিণ্ডে কয়বার অতিক্রম করা লাগছে ভাইয়া? হৃৎপিণ্ড অতিক্রম করা লাগছে কয়বার? দুইবার, তাই না? তো এই যে হৃৎপিণ্ডে যদি দুইবার অতিক্রম করা লাগে এটাকে বলা হয় ভাইয়া দ্বিবর্তনী সংবহন। ঠিক আছে, যদি একবার অতিক্রম করতো এক বর্তনী, যদি দুইবার অতিক্রম করে দুই বর্তনী সংবহন। আমাদের মানুষের দেহে বা উন্নত স্তন্যপায়ী প্রাণীদের দেহে দ্বিবর্তনী সংবহন দেখা যায়, কিন্তু রুই মাছের দেহে তোমরা দেখবা যে ওর পুরা দেহে একবার রক্ত ঘুরে আসতে জাস্ট হার্টকে একবার অতিক্রম করে, এই জন্য মাছের রক্ত হচ্ছে এক বর্তনী আর মানুষের হচ্ছে দ্বিবর্তনী। একটু জানাও চ্যাট বক্সে, এটা বুঝতে পারছো কিনা? আব্দুল মতিন, হ্যাঁ আমার রং চা খাওয়া লাগবে, অনেক লাউডলি কথা বলতেছি। হ্যাঁ ভাইয়া আসলে
আমার গলার অবস্থা অনেক খারাপ, আমি চায়ের ফ্লাক্স নিয়েই বসি। একটু চ্যাট বক্সটা ওপেন করে দেন ভাই, বিবর্তনী ওরা বুঝছে কিনা একটু হচ্ছে ওদের ফিডব্যাক নেই। আচ্ছা, এই ক্লাস পরে দেখতে পারবা কিনা এটা আমি জানি না ভাইয়া, এটা কোচিং এর এক্সিকিউটিভরা বলতে পারবে। আচ্ছা, বুঝতে পারছো বুঝতে পারছো। আচ্ছা, বিপ্লব বলছে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আবার পায়ে আসার পথে কখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়? আচ্ছা সরি, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত পায়ে আসে না, এই হইলো প্রথম কথা বিপ্লব। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত পায়ে সরাসরি আসে না। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে যায় হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডের কোথায় যায়? লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে যায় লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল করে কি আমাদের দেহের প্রত্যেকটা জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত পাঠায় দেয়। প্রত্যেকটা জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত যাওয়ার পরে কি হয়, সেখানে প্রত্যেকটা কোষে শ্বসন হয়। শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়, এই কার্বন ডাই অক্সাইডটা ভাইয়া আমাদের রক্তের মধ্যে চলে আসে। তো এই জন্য পায়ের রক্তটা তখন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সাইমুল বুঝতে পারছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আজকের ক্লাসে আমরা আসলে এতটুকুই পড়বো। আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমাদের বাকি যে অংশ আছে, অর্থাৎ শ্বসন, মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে শ্বসন পুরোটা ইনশাল্লাহ আমরা পড়বো। আর এরপর হচ্ছে কথা হচ্ছে যে, হ্যাঁ বলছিলাম যে লাস্টে ভিডিও অন করবো। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও অন করতেছি। আচ্ছা, তো এরপর কথা হচ্ছে যে, আচ্ছা কথা হচ্ছে যে এগুলো বাড়িতে গিয়ে পড়বা কিভাবে ভাইয়া? পড়ার পড়ার নিয়ম হচ্ছে, তোমরা যখনই বাড়িতে গিয়ে কোনো টপিক পড়বা, তখনই প্রথমে করবা কি, সেই টপিকের কোশ্চেন ব্যাংকটা দেখে নিবা। কোশ্চেন ব্যাংকে দেখবা বিগত বছরে ওই টপিকগুলো থেকে কি প্রশ্ন আসছে, বিগত বছরগুলোতে যেই প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো একটু সলভ করবা। এরপরে আমরা যে লেটেস্ট এডিশনের দাগানো বই, এটার পিডিএফ দেওয়া হবে। তো লেটেস্ট এডিশনের দাগানো বই থেকে তোমরা তোমাদের নিজেদের বইয়ের মধ্যে দাগাই নিবা, নিজেদের বইয়ের মধ্যে দাগাই দিবা লাইনগুলা, এবং শুধুমাত্র দাগানো লাইনগুলা পড়বা, আর কিছু পড়া লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র দাগানো লাইনগুলা পড়বা। তাহলে প্রথমে হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখবা, 2 নম্বরে হচ্ছে দাগানো লাইন পড়বা, 3 নম্বরে হচ্ছে এই দাগানো লাইনগুলো রিভাইজ দেওয়ার জন্য ডাইজেস্ট, ঠিক আছে? বা কোনো যদি এক্সট্রা ইনফরমেশন অন্য বই থেকে পড়তে ইচ্ছা করে, ডাইজেস্ট থেকে পড়তে পারো। তাহলে প্রথমে কোশ্চেন ব্যাংক, তারপরে দাগানো বই, শুধুমাত্র দাগানো লাইন, এরপরে লাস্টে হচ্ছে কি ভাইয়া, লাস্টে হচ্ছে তোমার ডাইজেস্ট, তাই তো? পড়া তোমার শেষ। এরপরে তুমি চাচ্ছ কিছুটা প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে দেখবা গাইড দিয়ে দেওয়া হবে। অনেকে বলতেছে ভাই কোশ্চেন ব্যাংক পাও নাই, অথবা হচ্ছে ডাইজেস্ট পাও নাই। এই জিনিসগুলো তোমরা ব্রাঞ্চের এক্সিকিউটিভদের সাথে দেখা করলে দিয়ে দিবে ওনারা, এক্সিকিউটিভদের সাথে কথা বলে ওনারা দিয়ে দিবে, ঠিক আছে ভাইয়া? তো এই হলো কথাবার্তা, যে যত প্র্যাকটিস করবা যখন, তখন দেখবা হচ্ছে তোমরা পরীক্ষার জন্য একদম ভালো করে প্রিপেয়ার হয়ে যাবা। তো এই হচ্ছে যে কোনো লেকচারের প্রিপারেশন। প্রথমে হচ্ছে যে টপিক পড়ানো হচ্ছে আজকে, সেটা কোশ্চেন ব্যাংক দেখবা প্রথমে, এরপরে দাগানো লাইন পড়বা, তারপরে ডাইজেস্ট, লাস্টে প্র্যাকটিস করবা হচ্ছে গাইড দেখে। এইভাবে যদি একটা লেকচার প্রিপেয়ার করো, এবং মেক ইট শিওর একটা লেকচার হওয়ার পরে পরবর্তী দিনের লেকচারটার আগে তুমি কমপক্ষে একটা টপিক 3 বার রিভাইজ করে ফেলছো। আজকে যতটুকু পড়ানো হলো এতটুকু কমপক্ষে 3 বার রিভাইজ করে ফেলছো। এতটুকু করলেই ইনশাআল্লাহ হচ্ছে মেডিকেলের জন্য যথেষ্ট হবে। আচ্ছা, আর আজকের ক্লাস আমরা এতটুকুতেই শেষ করব। চ্যাট বক্সটা ওপেন করে দেন, কিছু থাকলে বলতে পারে। আর নাজিম ভাই,